আজকে পার্টিকুলারলি আমি এই বিষয়টা নিয়েও কিছু কথা বলতে চাই, সেই কারণে আমি এই ঘটনাটা চুজ করেছি। একদম শুরু থেকে শুরু করো, কি হয়েছিল? তখন সবে সবে সব শেষ হয়েছে, সবার কাজে ফেরার সময়। তখন আমার কাছে এই কেসটা এসেছিল। একজন ভদ্রলোক আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং উনি বললেন যে খুব প্রবলেমে পড়েছি, আপনাকে আমার বাড়িতে একটু আসতে হবে। তো একটা নতুন ফ্ল্যাটে আমরা শিফট করেছি, ২ বছর মোটামুটি কেটেছে, কিন্তু এই লাস্ট ৫-৬ মাস ধরে খুব সাংঘাতিক কিছু হচ্ছে, যেগুলোর আমাদের কাছে সত্যি কথা বলতে কোনো উত্তর নেই। সেই দিন শনিবার ছিল। মায়েরা যেরম ঘরোয়া টোটকা করে থাকেন, ৫টা শুকনো লঙ্কা নিয়ে মেয়ের মাথা দিয়ে বুলিয়ে টুলিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে সেদিন রাতের বেলা। যেদিন রাতের বেলা এটা করেছে, ওই দিনকেই সকালবেলা উঠে দেখছে মেয়ের গায়ে গোটা পিঠ জুড়ে ওরম সিগারেটের ছেঁকার মতো চাকা চাকা হয়ে গেছে। মা যথারীতি মেয়েকে বলে, মেয়ে তো বিছানা থেকে উঠতেই পারছে না। ওর মনে হতো যে ওর সঙ্গে শারীরিক সম্পর্কও করা হতো রাতের বেলা। তা মেয়েটা যেন ফিল করছে যে ওর মা ওর মাথায় হাত বুলাচ্ছে। তো ওর মনে হচ্ছে যে হ্যাঁ, মা তো অনেক সময় মাথায় হাত বুলায়। ও কিছু বলছে না, চুপ করে, হালকা হালকা ড্রাউজিনেস ছিল, চুপ করে আছে, হালকা হালকা ঘুম ঘুম। ওকে যেন বলছে, এই তাবিজটা আর পড়িস না, খুলে দে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্ট যারা শুনবেন তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের এপিসোডে এমন একটা ঘটনা আপনাদের সামনে উঠে আসবে যা শুধুমাত্র আপনাদের ভয় পাওয়াবে না, সাবধান করে দেবে যে প্রত্যেকটা বিষয় অতিরিক্ত কৌতূহল আমাদের জীবনে ডেকে নিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপর্যয়। প্রতিটা মুহূর্তে আপনাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত প্রবাহিত হয়ে যাবে। আজকের ঘটনা নিয়ে আমি এই মুহূর্তে কোনো রকম হিন্ট দেব না, কারণ আজকের এপিসোডে আমাদের সাথে থাকছেন ডক্টর সুতপা চক্রবর্তী। মারাত্মক একটা রিয়েল লাইফ কেস স্টাডি সে আজকের পডকাস্টে আমাদের সামনে তুলে ধরেছেন। এছাড়াও এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি যার প্রত্যেকটা পয়েন্ট আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটা প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা, আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো সুতপাদি, ওয়েলকাম টু গল্পওয়ালা। হ্যালো অরিত্র, থ্যাংক ইউ। কেমন আছো বলো? ভালো আছি, খুব ভালো লাগছে আবার এসে। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে অনেক দিন ধরে কথা হচ্ছিল আজকের এপিসোডটা নিয়ে, এবং সবথেকে বড় কথা, আজকের এপিসোডের জন্য তুমি আমাকে অনেকগুলো ঘটনা শুনিয়ে ফেলেছো। ঠিক আছে, কারণ এর আগে তুমি যে ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করে গেছিলে সেগুলো আমাকে যেরকমভাবে হন্ট করেছিল, গল্পওয়ালার প্রত্যেকটা শ্রোতা বন্ধুরাও ভীষণভাবে পছন্দ করেছিল। তো আমি চাইছিলাম যে এইবার এমন একটা ঘটনা তাদের জন্য রাখতে বা তাদেরকে শোনাতে যেই ঘটনাটা সম্পূর্ণ রকমভাবে অন্যরকম হবে। তো লাস্ট যে ঘটনাটা তুমি আমাকে বললে, তোমার 2023-এর যে কেসটা, সেটা ভীষণ ইন্টারেস্টিং একটা কেস। ঠিক আছে, আর আমি কেন এই কেসটা সিলেক্ট করলাম, কারণ কিছুদিন আগেও আমার পডকাস্টে এরকম একটা ঘটনা রিলিজ হয়েছে। ঠিক আছে, যেখানে পোর্টাল ওপেন হয়ে যায় এবং এমন কিছু এন্টিটি সেখানে প্রবেশ করে যায় যেই কারণে কিছু বাচ্চার জীবন সংশয় হয়ে গেছিল। ঠিক আছে, তো আজকে পার্টিকুলারলি
আমি এই বিষয়টা নিয়েও কিছু কথা বলতে চাই, সেই কারণে আমি এই ঘটনাটা চুজ করেছি, ঠিক আছে? কারণ আমার অনেক কিছু জানার আছে। তো ঘটনাটা শুনবো, তার আগে তুমি বলো গল্প বলাতে আজকে এসেছো, কেমন লাগছে? ওই বললাম যে ডেকেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যাজ অলওয়েজ ভীষণ ফ্যামিলির ফিলিংস তো একটা আছেই, ভালো লাগে, যতবার আসি ভীষণ ভালো লাগে, এইটাই। তো আজকের ঘটনাটা একদম প্রথম থেকে শুনবো, হুম। একদম শুরু থেকে শুরু করো, কি Okay. হয়েছিল। হুম। বাকি আড্ডা আমরা আবার পরে দেবো। একদম একদম। তো আমি যেরকম তোমাকে বলছিলাম যে এই কেসটা হচ্ছে তোমার ওই 2023-এর একটা কেস, যখন হচ্ছে তোমার এই দুর্গাপুজোটা সবে শেষ হয়েছে। আচ্ছা। বাঙালি তো সেই সময় খুব একটা উৎসবের মুডে থাকে জানোই। তো তখন সবে সবে এইসব শেষ হয়েছে, সবার কাজে ফেরার সময়, যে যার ব্যস্ত হবে, এরকম একটা শিডিউল। আমিও যথারীতি আমার কাজ শুরু করে দিয়েছি। তখন আমার কাছে এই কেসটা এসেছিল। একজন ভদ্রলোক আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং উনি বললেন যে ম্যাডাম, আমি গুগল থেকে আপনার নাম্বারটা আমার পেলাম, অমুক তমুক, খুব প্রবলেমে পড়েছি, আপনাকে আমার বাড়িতে একটু আসতে হবে। এটা বাগুইয়াটির কেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তা আমি বললাম যে আগে শুনি বিষয়টা কি। তখন বলছে যে এরকম, না ম্যাডাম আমরা খুব রিসেন্ট, মানে এই ধরুন বছর 2 মতো হয়েছে, আমরা একটা নতুন ফ্ল্যাটে শিফট করেছি। আমাদের বিয়েও হয়েছে এই বছর 2.5 এরকম হবে। তো একটা নতুন ফ্ল্যাটে আমরা শিফট করেছি, 2 বছর মোটামুটি কেটেছে। হ্যাঁ, কিন্তু এই লাস্ট 5-6 মাস ধরে খুব সাংঘাতিক কিছু হচ্ছে, যেগুলোর আমাদের কাছে সত্যি কথা বলতে কোনো উত্তর নেই। বুঝতে পারছি না যে কেন হচ্ছে, কি কারণ। তো দিদি অনেক আশা নিয়ে আপনার সাথে একটু যোগাযোগ করতে চাইছি, যদি কিছু সলভ হয়। তাই আমি বললাম ঠিক আছে, আসুন আমি দেখছি, আগে সমস্ত ব্যাপারটা শুনি, তারপর তো বলতে পারবো। তো উনি এসেছিলেন যথারীতি ওনার মিসেসকে নিয়ে। তো মেয়েটি যখন আমার চেম্বারে আসে, আমার ওকে দেখে কিছুটা হলেও আমি বুঝতে পেরেছিলাম, একটা সবারই দেখো একটা ভাইব থাকে না, যেটাকে অরা থাকে, যেটা আমরা বলি, আমরা রিড করতে পারি। মনে হয়েছিল যে ওই দুজনের মধ্যে, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে মেয়েটি অনেক বেশি কিন্তু সাফার করছে। আচ্ছা। অনেক বেশি। তো মেয়েটি এরকম হাইনেক কলারওয়ালা গেঞ্জি পরে এসেছে এবং ওই সোয়েটার টাইপগুলো হয় না, আর তখন খুব হালকা হালকা ঠান্ডা। তো পুজোর পর তোমাকে বলছি, ঠান্ডা মানে সবে পড়া শুরু হয়েছে, অতটাও না, কিন্তু হাইনেক একটা মোটা কলারওয়ালা গেঞ্জি, তারপরে মুখ এরকমভাবে ঢেকে ঢেকে ভীষণভাবে এসেছে। বলে মোটামুটি কথাবার্তা শুরু করেছে। তখন আমাকে বলছে, ম্যাম আমি বুঝতে পারছি না, খুব অল্প কথায় আমার রাগ হয়ে যায়। ইন জেনারেল যেমন সবাই এসে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম থাকলে প্রথমে কথাবার্তাগুলো হয়, যে আমার খুব অল্প কথাতে রাগ হয়ে যাচ্ছে, স্পেশালি বুঝতে পারছি না, কাজের জায়গায় ভীষণ ডিস্টারবেন্স আসছে, কাজ করতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে খুব সিম্পল ব্যাপার, আমি সেটা সলভই করতে পারছি না, সেটা নিয়ে যারা হায়ার অথরিটিস যারা রয়েছেন তাদের সাথে ভীষণ রকম মতানৈক্য হচ্ছে। এরম করে 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 আমার কাজটা চলেই গেল। তাহলে কাজও চলে গিয়েছে? বলছে হ্যাঁ, কাজটা চলে গিয়েছে এবং বর্তমানে আরও জীবনে অনেক রকম সমস্যা এসছে। আমি সেগুলো তাহলে বলুন কী হচ্ছে। তখন মেয়েটা এরমভাবে মাফলারটা খুলেছে, মাফলারটা খুলে বলছে, ম্যাম দেখুন আপনি এই স্পটগুলো দেখছেন? তো আমি স্পটগুলো দেখে তো খুব আশ্চর্য হয়েছে, মানে এই এত এরকম দাগ, মানে পুরো বোঝা যাচ্ছে যে কি এরকম খুবলেছে, চিরেছে, এরকম মুখের পাশ দিয়ে চিরেছে, ঘাড়ের পাশ দিয়ে চিরেছে, ঘাড়ের এই জায়গাগুলো মানে চাকা চাকা পুরো কালশিটে দাগ হয়ে গেছে, যে কেউ দেখলে বলবে যে বোধহয় ডোমেস্টিক ভায়োলেন্স, মা তোর হাজব্যান্ড ওকে ওইভাবে মেরেছে। আমি ফার্স্ট অফ অল এটা ভেবেছিলাম যে হয়তো অশান্তির সেই হাইট, সেটাই মেয়েটা বোঝাতে চাইছে। তো তখন বলছে, ম্যাম দেখেছেন? আমি বললাম যে কি এই সাংঘাতিক অবস্থা, কী করে হয়েছে এরকম? হাতে দেখালো, হাতেও ওই রকমই। তাই বললাম এই এত সাংঘাতিক অবস্থা কী করে হয়েছে? বলছে আর আমি তো ম্যাম আপনাকে দেখাতে পারছি না আমার গোটা, আমার কী পরিস্থিতি আপনি জানেন না। তাই বললাম কী করে, আমাকে বলো কী করে। বলছে এই কী করে, এই উত্তরটাই আমি জানি না। ওকে। বলছে আমি রাতে শুচ্ছি, সকালবেলা উঠছি, উঠে দেখছি বিভৎস রকমের সমস্ত শরীর ব্যথা এবং ওই রকম মানে পুরো কালশিটে ফেলে দিয়েছে, দাগ হয়ে গেছে।
তাই আমি বললাম এত খারাপ অবস্থা হয়েছে, তোমরা মানে কোনো ডাক্তারকে কনসাল্ট করেছো বা কাউকে? বলছে আমি আমার হাজব্যান্ডকে বলি, হাজব্যান্ড বলছেন যে সামহাও হয়তো তুমি নিজেই কখনো চুলকে টুলকে ফেলেছো বা কিছু কি হয়েছে, যেমন হয় সাধারণ ফ্যামিলিতে। দেখো চট করে এই সমস্ত প্যারানর্মাল ব্যাপারগুলো সহজে কেউ মানতে চায় না হয়তো, আবার অনেকে মেনেও নেন। তো ওনাদের বাড়িতেও সেম কেস হয়েছে, অনেকগুলো ডাক্তার কনসাল্ট করেছে, ডাক্তার বলেছে ভীষণ রকম মারলে তবে এই ধরনের দাগগুলো হয়। ওর হাজব্যান্ডকেই সন্দেহ করেছে, হোয়াট এভার। তো ওরা সেই জায়গা থেকে আর সেখানে যায়নি। তো আমি বললাম তুমি কি সাসপেক্ট করছো, তোমার কি মনে হচ্ছে, তোমার কি ভয় লাগছে? তুমি তো ডাক্তার দেখিয়েছো, সেই গ্রাউন্ডটা থেকে আমি সরে আসছি, কিছু ক্রিম দিয়েছে, কিছু তোমার ব্যথা কমানোর ওষুধ টষুধ দিয়েছে, আমি সেই গ্রাউন্ড থেকে সরে আসছি। বাট এর বাইরে কিছু করেছো, যেমন ধরো ঝাড়ানো বা কাউকে দেখানো? তখন বলছে যে হ্যাঁ আমার মা এসেছিলেন, আর মেয়েটার চোখে না কালো চশমা পড়ে আছে, আমার ঘরে এসছে কালো চশমা পড়ে আছে, 6টা বেজে গেছে সন্ধে, তখনও ওই কালো চশমা। আমি কিন্তু ভাবছিলাম ওর চোখে কোনো প্রবলেম আছে, কিন্তু আমার একটু ইতস্তত বোধ হচ্ছিল ওকে জিজ্ঞেস করতে। তো আমি তখন বলছি আমার মা এসেছিলেন বাড়িতে, আমার মা মাস 4 আগে দিল্লিতে আমার বাপের বাড়ি, মা আসে এর সমস্ত হচ্ছে আমার সাথে শুনে মা বাড়ি আমার সঙ্গে দেখা করতে আসে, এবং মা প্রথমে ঢুকেই আমাকে এই অবস্থায় দেখে যে আমার পুরো মানে ওঠার ক্ষমতা নেই বিছানা থেকে, আমি পুরো শয্যাশায়ী, হাজব্যান্ড অফিসে বেরিয়ে যান, আমার তো কাজ চলে গেছে, আমি তো উঠতেও পারি না, একটি মেড আছে সারাদিনে কাজকর্ম করে। ওই মা আমাকে দেখে ফার্স্ট অফ অল আমাকে বললো তুই কি চোখে লেন্স পড়েছিস? না তো। বলছে তোর চোখগুলো এত ফ্যাকাশে কেন রে? চোখগুলো পুরো মণিগুলো মনে হচ্ছে যেন সাদা হয়ে গেছে, মানে পুরো ফ্যাটে সাদা চোখের মণিগুলো। আচ্ছা। তো তখনও আমি তখন কানেক্ট করলাম যে এই কারণে ও চশমাটা বোধহয় পড়ে রয়েছে। তারপর ওকে ওইটা দেখেছে, তো আমি সেই সূত্রে বলছি, তখন আমারও একটু ইচ্ছা হয়েছে চোখটা দেখার, কিন্তু আমি মাঝখানে ইন্টারাপ্ট করতে পারছি না, আমি বলে নিক তারপর আমি বলবো। তো আমার মা বললো, মা আমাকে এরকম দেখে মা সাথে সাথে সব শুনলো, যেরকম ডাক্তার দেখিয়েছি আমার তো কিচ্ছু হয়নি। তা মা তখন বললো যে দাঁড়া আমার তো অন্যরকম লাগছে। সেই দিন শনিবার ছিল, মায়েরা যেরকম ঘরোয়া টোটকা করে থাকেন, 5টা শুকনো লঙ্কা, একটু রসুনের খোসা, একটু সর্ষে নিয়ে মেয়ের মাথা দিয়ে বুলিয়ে টুলিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে সেদিন রাতের বেলা। যেদিন রাতের বেলা এটা করেছে ওই দিনকে সকালবেলা উঠে দেখছে মেয়ের গায়ে চাকা চাকা সিগারেটের ছেঁকা দিলে যেরকম হয়, গোটা পিঠ জুড়ে ঘাড় জুড়ে ওরকম সিগারেটের ছেঁকার মতো চাকা চাকা হয়ে গেছে। তখন ওর মা বলছে এটা কি করে হলো, এরকম করে কি করে হয়? তো যাই হোক ওর মা সামনাসামনি বাড়িতে যে মেড ছিল তার সাথে আলোচনা করে একটি মসজিদে নিয়ে যাবে সেই ব্যবস্থা করলো, যে ওখানে নিয়ে গিয়ে আমি কথাটা বলি। এবার ওর হাজব্যান্ডের একদম মত ছিল না যে কী থেকে কী হচ্ছে, নিজেই করছে কিনা, মানে স্বামীর সাথে খুব ঝগড়া চলছিল, প্রায় কথাবার্তাই দুজনের ঠিকঠাক হচ্ছে না। তো বলছে তোমরা যা করো, আমার ইন্টারেস্ট নেই, ডাক্তারের কাছে নিয়ে যেতে বলো আমি নিয়ে যাচ্ছি, বাট এইসব আমি অতটা মানি না। মা যথারীতি মেয়েকে বলে, মেয়ে তো বিছানা থেকে উঠতেই পারছে না, ওর মনে হতো যে ওর সঙ্গে শারীরিক সম্পর্কও করা হতো রাতের বেলা, এবং সেটা ও লজ্জায় না স্বামীকে বলেছে, স্বামী তো এমনিই মানছে না, ইভেনচুয়ালি মাকেও বলতে পারেনি কথাটা, যার সঙ্গে এরম হচ্ছে সেটা মাকেও বলতে পারেনি, মানে একদম বেড রিটেন, উঠতেই পারছে না। তো ওর মা গিয়ে সেটা মসজিদে জানায়। সৌভাগ্যবশত ওখানে একজন খুব ভালো ছিলেন, কোনো প্রিস্ট বা যাই হোক, উনি তখন 1 বোতল জল দেয় এবং বলেছিল যেটা বাড়িতে নিয়ে যাও, মেয়েকে এটা ছিটিয়ে টিটিয়ে দেবে, ঘরের চারিদিকে ছেটাবে, এবং একটা তাবিজ দিয়েছিল যে এটা মেয়েকে পরিয়ে দেবেন। ওর মাও যথারীতি এসে মেয়েকে সেগুলো দেয়, এবং প্রথমে মেয়ে ডিনাই করে যে তাবিজ ফাবিজ পড়বে, এসব মানো, আমি কিছু হবে মা। তোর মা বললো দেখ মা, তুই তো দেখেইছিস ডাক্তার ফাক্তার, কিছু তো হচ্ছে না, তুই পড়ে দেখ না, ক্ষতি হলে যদি দেখিস না হচ্ছে না খুলে দিবি, আপত্তি কি? তা মেয়েটা গলায় ওটা পড়ে, আচ্ছা, গলায় পড়ে, এবং ওর মা ওই ঘরের মধ্যে একটু ওই জল বলেছে একটা নির্দিষ্ট টাইমে ছেটাতে, মা একবার ছিটিয়ে দিয়েছে। সেই দিন রাতে, মানে এতদিন ওর সঙ্গে যা হচ্ছিল
কি হচ্ছে, কে করছে, এটাও দেখেনি। সেই দিন রাতে ও লক্ষ্য করেছে যে একটা কোনো মূর্তি, কোনো একটা অবয়ব সবসময় ওর সাথে যেন থাকছে। এবং ও এতদিন এত কিছু ওর সাথে হয়েছে, বাট একা ঘরে থাকতে পারত। ইদানিং ওর যেটা হচ্ছিল, ওই তাবিজটা ধারণ করার পরে একা ঘরে কিছুতেই থাকতে পারছিল না। না মানে ওই পার্টিকুলার ওই রাতে কি হয়েছিল? যেদিন পড়ছে আমি সেই দিনের কথা বলছি তোমাকে। সন্ধ্যের পর থেকে ও একা ঘরে থাকতে পারছে না। দুপুরবেলা ওর মা ওটা পরিয়ে দিয়েছে। আচ্ছা। সন্ধ্যের পর থেকে ও একা ঘরে থাকতে পারছে না, এটা ওর হচ্ছে। ইভেন ও যদি টয়লেটেও যাচ্ছে, ওর মাকে বলছে, মা তুমি একটু বাইরে দাঁড়াবে, আমি যাচ্ছি। তো বেরিয়ে এসে ওর মাকে বলছে, সেদিন রাত্রি 8টা, বলছে মা আমি এতটা তো ভয় পেতাম না, এটা পড়ার পরে আমার এত ভয় লাগছে কেন মা? আর সব সময় যেন মনে হচ্ছে একটা বাজে গন্ধ আমার চারপাশে ঘুরছে ঘরে। হ্যাঁ মানছি এখন ঠান্ডা ঠান্ডা একটু সময়টা হালকা, তখনও মানে সেই সময় দুর্গাপুজো স্টার্ট হয়নি যে সময় আমি বলছি, আমার কাছে তো এসে দুর্গাপুজোর পরে, তো সেই সময় কিন্তু অত ঠান্ডা না একদমই। তো বলছে কিন্তু আমার প্রচুর ঠান্ডা লাগছে, ঘরে এসি চলছে না, মানে ফ্যান পর্যন্ত অফ করে দিচ্ছে। আর ওর একটা ফিল হচ্ছে কি, দেখবে তোমার আশেপাশে যখন কেউ থাকে তুমি একটু ফিল করতে পারবে কেউ আছে না আছে, এটা তোমার অরা, মানে ভগবান এটা দিয়ে পাঠায় আমাদের 6 সেন্স, আমরা ফিল করতে পারি। ফিল করছে যে ওর আশেপাশে কেউ আছে। তো টয়লেটে গেছে, চোখে জলের ঝাপটা দিয়েছে, ঝাপটা দিয়ে এক নজর চোখ খুলেছে, ঠিক দেখছো পিছনেই বড় মিরর তো সামনে, ঠিক দেখছে পিছনেই কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে, কোনো মেল ফিগার স্পষ্ট দেখতে পেয়েছে। হ্যাঁ, একবার চোখ পলক ফেলেছে আর সেটা নেই। তো যাই হোক, এরম তো আমরা সিনেমায় দেখে থাকি, এটা তো আমাকে নিজে মুখে বলছে। আর দেখো নিজের ঘরের মধ্যে সে জানে সে বাথরুমে গেছে, সে যদি হঠাৎ করে এরম একটা দেখে ফিগার, তার কী রকম ভয় লাগতে পারে। সঙ্গে সঙ্গে মা ছুটে বেরিয়ে এসছে, ওর মাকে বলেছে, ওর মা বলছে চোখের ভুল হতে পারে, একবার তুই পলক ফেলেছিস, মেবি হতে পারে কোনো চোখের ভুল। তো ঠিক আছে, সেই দিন রাতের বেলা মা আর মেয়ে ওই বেডরুমে, ওদের বেডরুমে শুয়েছিল। তা মেয়েটা যেন ফিল করছে যে ওর মা ওর মাথায় হাত বুলাচ্ছে। তো ওর মনে হচ্ছে যে হ্যাঁ মা তো অনেক সময় মাথায় হাত বুলায়, ও কিছু বলছে না, চুপ করে হালকা হালকা ড্রাউজিনেস ছিল, চুপ করে আছে, হালকা হালকা ঘুম ঘুম। ওকে যেন বলছে এই তাবিজটা আর পড়িস না, আচ্ছা এটা পড়িস না, খুলে দে, তুই বুঝতে পারছিস না, এটা পড়লে তোর আরও কষ্ট হবে। তো ও ওরম চোখ বন্ধ করে, মা তুমিই তো পড়তে বললে, তুমি তো বললে যেটা পড়লে তোমার ভালো মানে হবে। এই যে কথাটা শুনছে ওটা ওর মায়ের ভয়েসে, ওর মায়েরই ভয়েসে শুনছে, ও পুরো মানে মাই মাথায় হাত বোলাচ্ছে, মা তুমিই তো বললে এটাকে পড়তে, আবার খুলতে বলছো কেন? বলছে হ্যাঁ খুলে ফেল, আমি তোকে বলছি খুলে ফেল, আমি বলেছিলাম পড়তে, দেখছিস না এটা পড়ার পর তুই বেশি ভয় পাচ্ছিস, খুলে ফেল। এরকম খুলে ফেল বলেছে তো। এবার খাটের সাইডে কিছুটা নড়াচড়া হয়েছে, সেট করে, মানে যে মাথায় হাত বোলা ছিল সেই অবয়বটা গায়েব। আচ্ছা। আর ও পাশ ফিরেছে, দেখছে ওর মা ওইদিকে মুখ ঘুরে শুয়ে আছে। ও সাথে সাথে ওর মাকে, মা তুমি কি আমার মাথায় হাত বোলাচ্ছিলে, মা তুমি কি আমার মাথায় হাত বোলাচ্ছিলে? বলছে না তো, হাত বুঝে তুমি আমাকে বললে এটা খুলে ফেলতে। বলছে তোকে আমি খুলে ফেলতে বলবো, আমি নিজে এনে দিলাম পড়তে, তো খুলে ফেলতে বলবো কেন? এটা তো আশ্চর্য, ওর কথাকে বিশ্বাস করছে না। সেম ডে বাথরুমে গেছে, ওই রাতেই আমি বলছি, ওর কিন্তু আর ওই আঁচড় পড়লো না, সিগারেটের ছ্যাঁকা লাগলো না, কিন্তু এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ভয় দেখানোটা। এতদিন ওকে টর্চার করছিল শারীরিকভাবে, এখন যেটা শুরু করেছে ফিল করানোটা শুরু করেছে যে আমি আছি, এবং বিভিন্নভাবে প্রভোগ করছে যে তুমি এটা খুলে ফেলো। ও বাথরুমে গেছে, ওখান থেকে বলে দিয়েছিল যে যখন তুমি টয়লেটে যাবে, যদি তুমি পটি করতে চাও তখন তুমি এটা খুলবে। আচ্ছা। খুলে তুমি আয়না টায়না যদি ওখানে কোথাও থাকে ওই জায়গাটা রাখবে, রেখে তবেই কিন্তু যাবে, পরে ওটা পটিতে যাবে না। জানি না, আমি এরকম কোনো নিয়ম শুনিনি, বাট ওর ক্ষেত্রে বলা হয়েছিল। তো সেটাই করেছে, ওটা রেখে ও গেছে। ওই মুহূর্তে টয়লেটের বাতি বন্ধ হয়ে গেছে।
এবার তুমি চিন্তা করো ও কতটা ভয় পেয়েছে। ও বলছে ওখানে বসে নাকি অনেকক্ষণ চিৎকার করেছে, কেঁদেছে, মা মা করে ডেকেছে। মা ঘরে, ঘরের মধ্যে বাথরুম, মা কিচ্ছু শোনেনি। ও ওখানে কাঁদতে 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 ও পুরো ফিল করছে যে ওর ঘাড়ের মধ্যে এরকম আঁচড় লাগছে, ঘাড়ের মধ্যে পুরো আঁচড় লাগছে, ওটা ফিল করছে বাথরুমের ভেতরেই। ইভেন তখনও কিন্তু বাথরুমে বসে রয়েছে, ওর ঘাড়ের মধ্যে বেরিয়ে এলো না কেন? বেরোতে পারছে না। ওর মনে হচ্ছে পা ফা পুরো জমে গেছে। বলছে আমার এমন একটা হয়ে গেছে যে আমি ওঠার ক্ষমতা পর্যন্ত আমার নেই, মনে হচ্ছে আমার গোটা বডি ফ্রিজ হয়ে গেছে পুরো, আমি নড়তে পর্যন্ত পাচ্ছি না, মনে হচ্ছে আমার পা দুটো কেউ ধরে রয়েছে। তো এই মতো অবস্থায় যাই হোক, ঈশ্বরের কৃপা হোক, মেয়েটার সৌভাগ্য হোক, ওর মায়ের ঘুম ভাঙে। এতক্ষণ ধরে কি করছে, ওর মা গিয়ে বাথরুমে নক করেছে, যেই নক করেছে ওই পুরো ব্যাপারটা চলে গেছে। তারপরে আবার এইরকম হ্যাঁ বাথরুমের কারেন্ট চলে গেছে, অমুক তমুক হেনা তেনা, দেখা গেল বাল্ব কেটে গেছে, তো সেটা নিয়ে কিছু হলো না। ওর মা আবার ওই তাবিজটাকে পরিয়ে দিল। এরমভাবে 3-4 দিন যাচ্ছে, কিছু করতে ওকে পাচ্ছে না, বাট ভয় প্রচুর দেখাচ্ছে। ও ঘুমিয়ে আছে, যখনই রাতের বেলা হয়তো মানে ঘুমোচ্ছে, হঠাৎ হয়তো মানুষের একটু আড়ামাড়া ছাড়লে মানে একটু নড়লে দেখবে মাঝে মাঝে চোখটা খোলে, যেই চোখ খুলছে এইখানে মনে হচ্ছে না ঝুলছে একেবারে মুখের উপরে। তারপর পিছন ফিরে শুতে পারছে না, মনে হচ্ছে পিছনে দাঁড়িয়ে আছে, গোটা খাটের পাশে কে ঘুরছে। তো এইসব দেখার পরে ওর মাকে বললো, মা আমি শোনো তোমাকে একটা কথা বলছি, আমার এইটা পড়ে আরও বেশি ভয় লাগছে। তোর মা বলছে দেখ তোকে এরম খিমচে দিচ্ছিলো, এগুলো তো গায়ে তো দাগ হচ্ছে না, আর একটা রাতই তো তুই দেখেছিস, তোর তো গায়ে কোনো স্ক্র্যাচ পড়েনি, সিগারেটের ছ্যাঁকার মতোই সেদিন লঙ্কা পোড়া দিলাম ছ্যাঁকার মতো হয়ে গেল, আর তো সেটা হয়নি, তো তুই একবার দেখ মা আর কটা দিন। তো ওর মনে হয়েছে কোনোভাবে যে না এটাতে কোনো কাজ হবে না, বা এটা তো কোনো রকম প্রভোকেশন হতে পারে। ও সেই তাবিজটা খুলে দিয়েছে, হ্যাঁ আমি পড়বো না এটা। আর যে জলটা দিয়েছিল সেই জলটা ড্রেনেজ করে দিয়েছে, হ্যাঁ ওই জলটা ফেলে দিয়েছে, তাবিজ খোলার পরে ওই জলটা নিজেই ফেলে দিয়েছে। তো তারপরে যাই হোক, মাও একটা কটা দিন মাত্র মা এসেছিলেন, তো এইগুলো সব চলছে। 1 সপ্তাহের মতোর মা ছিল, 1 সপ্তাহের মধ্যে ওর একটু কিচ্ছু হয়নি। ওর মা যে কদিন ছিল সেই কদিন এমন আর কোনো ঘটনাই ঘটেনি। তো ওর মা মনে করলো যে ঠিক আছে, হয়তো ওই 2-3 দিন দুদিন হয়তো বড় জোর পড়েছে তাবিজ, তাতেই হয়তো সব ঠিকঠাক হয়ে গেছে। মা ফিরে যায় আর বলে গেল চোখের একটা ডাক্তার দেখিয়ে নিস। যখন মা চলে গেছে, ওরা ঠিকঠাক করছে যে চোখের একটা ডাক্তার দেখাবে। সেই দিনে ওর হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, মেয়ের তো রাতে থাকে না, ওর হাজব্যান্ডের নাইট ডিউটি, ও বাড়িতে একা। এবার হয় না যে 7-8টা দিন হয়ে গেছে আর এরকম কোনো ফিল করেনি, ও আর কোনো ভয় লাগেনি, সুতরাং ও একটু মানে ইউজ টু হয়ে গেছে, মানে আউট অফ সাইড আউট অফ মাইন্ড, ওর মনে হচ্ছে একটু নর্মাল লাগছে। ও আবার সেই কোনো কোম্পানিতে একটু চেষ্টা করা যে চাকরি যাতে পাই কিনা, তো অনেক রাত পর্যন্ত মোবাইলে যে ফ্রিল্যান্সিংয়ের যে এগুলো হয় না সেই কাজও করতো অনেক রাতে। ধরো তখন রাত্রি 1:30 এরকমভাবে বসে বসে ল্যাপটপে কাজ করছিল। তো বলছে একবার মনে হলো আমার খাটটা নড়লো। আচ্ছা, খাট নড়েছে, ও কিছুক্ষণ জলের বোতলের দিকে তাকাচ্ছে, ও ভাবছে ভূমিকম্প হচ্ছে না তো, তাহলে জলটা নড়বে, পাশে টেবিলে জল রাখা আছে বোতলে, জল তো নড়ছে না, তাহলে কি অনেক সময় আমাদের বসে থাকতে থাকতে মনে হয় না যেমন নড়ে গেলাম, ও ভাবছে এটা হচ্ছে না তো। আবার কিছুক্ষণ পর নিজের কাজে মন দিয়েছে, আবার সেম কিছু পরে আবার খাটটা নড়ছে। আচ্ছা, এইবার তখন ও একটু ভয় পেয়েছে, জল তো নড়ছে না, খাটটা খালি নড়ছে। এইটা ভেবে ওর কি মনে হয়েছে, ওদের ঘরে না সেরকম ঠাকুর বলতে সেরকম কিছু নেই, একটা ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি আর একটা মা লক্ষ্মীর মূর্তি আছে, ওরা সেটাই পুজো করে। তো ওরকম নেই যে ঠাকুর ঘর বা হ্যানা ত্যানা, ওরকম কিছু না। এবার একটা অত রাতে ওই মেয়েটা যাবে কোথায়, আর তো এখানে কাউকে চেনে না, তো ওর হাজব্যান্ডকেও ফোন করতে পারছে না, মানে করেননি, কেন এমনিতে হাজব্যান্ড এসব মানবে না, খুব একটা শুনবে না, তো ফোন করেনি। বলছে আমি তখন করেছি কি, ল্যাপটপটা বন্ধ করে আমি গায়ে পুরো চাপা দিয়ে আমি শুয়ে পড়েছি,
গায়ে যখন চাপা দিয়ে শুয়েছে ও ফুল বুঝতে পারছে যে ও চাদরটা এইভাবে চাপা দিয়েছে, তো খুব ফোর্সফুলি কেউ চাদরটা টানছে, ওকে। ভীষণ ফোর্সফুলি ওর পায়ের দিকে চাদরটা কেউ টানছে। আর ও যতটা সম্ভব চাদরটা এরকমভাবে চাপা দিয়ে মানে টেনে রয়েছে। তাই আমি বলছি তোমার মনে হচ্ছে না যে ঘরে কে আছে, কে টানতে পারে? বলছে আমি তো জানি ঘরে কেউ নেই। বলছে তুমি থাকলে কি করে, তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারতে। বলছে রাত্রি 1:30টার সময় আমি কোথায় যাব, আমি কোথায় যাব ম্যাম, আমার তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাকে লড়াইটা করতে হবে ওখানে। বলছে তখন আমি কি করেছি, আমি যতটুকু আমার যা জানা আছে আমি ঠাকুরের ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আমি এরকম করছি। কিছুক্ষণ বন্ধ হয়ে গেল। বলছে তারপরে মানে ওরকমভাবে থাকতে থাকতে বলছে এসি চলছে অথচ আমি ভীষণ ঘামছি, ঠান্ডাও লাগছে ঘামছিও। বলছে তারপরে কিছু পরে যেই ঘুমিয়েছে, ঘুমানোর পরে জোরে হ্যাঁচকা টান দিয়ে চাদরটা টেনেছে, যেই টেনেছে চাদরটা সরে গেছে। বলছে চাদরটা সরে যাওয়ার সাথে সাথে আমার মুখ থেকে, গা থেকে, হাত থেকে এত চিরেছে মানে কোথা থেকে রক্ত বেরোচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। ওই চাদরটা মনে হচ্ছে যেন চাদরের মধ্যে কিছু ছিল। ওই চাদরটা টানার সাথে সাথেই বোধহয় কাঁচ ফাচ্ছিল, ওর সঙ্গে পুরো বডি স্ক্র্যাচ হয়ে গেছে। বলছে আমি তো সঙ্গে সঙ্গে জ্বলে যাচ্ছে গোটা গা, কোথায় কি কাটলো আমি বুঝতে পারছি না। তারপর তো সেদিন ওকে রাতে খুব ব্রুটালি পড়ে, ভীষণ বাজেভাবে, এবং মেয়েটার মাথা ফেটে যায় এবং ও পুরো অনুভব করছিল যে ওর যে জায়গাটা মানে মাথাটা যে সেই মুহূর্তে কোথায় ফেটেছে ও বুঝতে পারছে না, কিন্তু ও ফিল করছিল যে এই পাশটা করে কেটেছিল হয়তো, ওইখানে কোনো একটা আঙুল দিয়ে বা জিভ দিয়ে কিছু ঘষা হচ্ছে। আর সাংঘাতিক তো। হ্যাঁ, এবং কিছু একটা খাচ্ছে মনে হচ্ছে ওখানটা, কুরকুর কুরকুর করে, মানে কিছু একটা করছে, কেউ চুষছে। যদি আমি পুরো পরিষ্কার ভাষা বলি, ওখানে কিছু একটা চুষে নিচ্ছে, ওর ব্লাডটা সাক করছে। তো সেই দিন গেল, সঙ্গে সঙ্গে ওর হাজব্যান্ড যেই বাড়িতে আসলো, পায়ের নখগুলো উপড়ে দিয়েছিল। কি বলছো? পায়ের নখগুলো উপড়ে দিয়েছিল, হাতের নখগুলো উপড়ে দিয়েছিল, বীভৎসভাবে চিরে দিয়েছিল, অন্ততপক্ষে এতটা করে ডিপ হয়েছিল গোটা বডি। মেয়েটাকে হসপিটালাইজড করতে হয়। পরের দিন সকালবেলা ওদের বাড়িতে মেয়েড আসে সকাল 7টায়, তার কাছে একটা এক্সট্রা চাবি থাকে, সে খুলে ঢুকেছে। যখন বলছে মেয়েড ঢুকেছে ঘরে, আমি বুঝতে পারছি যে মেয়েড ঢুকেছে, কিন্তু আমার ওঠার ক্ষমতা নেই। আর যখন মেয়েড ঘরে ঢুকেছে তখন দেখছে এত ব্লাড, মানে বিছানার চাদর মধ্যে চাকা চাকা হয়ে ব্লাড পড়ে রয়েছে, এত ব্লাড লস হয়েছে মেয়েটার। সঙ্গে সঙ্গে তো ওকে হসপিটালাইজ করালো। এতদিন ওর স্বামী যেটা বিশ্বাস করছিল না, বাড়িতে সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছিল, আচ্ছা, মানে এইসব হচ্ছিল, এতদিন যেটা বুঝতে পারছিল না, এইবার ওর হাজবেন্ড ব্যাপারটা বিশ্বাস করলো। কেন ডাক্তার কনফার্ম করলো যে ওকে রেপ করা হয়েছে, এবং ভীষণ ব্রুটালি। তখন সিসিটিভি ক্যামেরায় দেখা গেল যে কেউ ছিল না, চাদর নিজের থেকেই সরে যাচ্ছে। তো চাদর পুরো চলে গিয়েছে গা থেকে খুলে, এবং তারপরে যে ঝরঝর করে রক্ত পড়ছে, মেয়েটা দৌড়াতে যাচ্ছে, পাচ্ছে না, ঠ্যাং ধরে টেনে ওকে নিয়ে আসছে, চড় মারার মতো করে ঘাড় একবার এদিকে ঘুরছে, ঘাড় এদিকে, মানে চড় মারছে ওকে, বোঝা যাচ্ছে। গালে 5 আঙুলের দাগ পড়েছে, গলা টিপেছে, স্টার স্পট পড়েছে, গায়ের এমন কোনো জায়গা নেই যেখানে চেড়েনি ওকে। এবং মাথাটা যেখানে ফেটেছিল সেখানে যে চুষে চুষে রক্ত খাওয়া হচ্ছিল সেটা মেয়েটা বুঝতে পেরেছে। এমনকি এমন করেছে, চুল ধরে টেনে বিছানার নিচে ওকে, এবার বক্স খাট ছিল, ঠিক আছে, ভীষণ ভারী খাট, সেটা নাড়ানো অবধি সম্ভব না, কিন্তু চুল ধরে এমন টেনেছে এতটা চুল ভিটা ছিঁড়ে গেছে পেছন দিক থেকে। মানে কতটা টর্চার করা হয়েছে মেয়েটাকে। তো হসপিটালে ছিল, ডাক্তার এটা কনফার্মেশন দেয়। মেয়েটির মা আবার দিল্লি থেকে আসে, এবং ফেরার পরে মেয়েটার মা বলেছে যাই হয়ে যাক। এবার ওর স্বামীর তো বিশ্বাস হয়ে গেল, এবার ওর হাজব্যান্ডের তো এবার বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ এরকম হচ্ছে। তখন এবার ও
ওনারা এরকম কিছু খোঁজ করতে শুরু করলো, কোথায় গেলে প্যারানর্মাল যদি কোনো মানে কাজ হয়ে থাকে এখানে, বা এমন কোনো এন্টিটি যদি থাকে, সেখান থেকে কি করে বেরোনো যায়। তখন ওর মা বললো যে আমি যে মসজিদে নিয়ে গেছিলাম আমি সেখানে আবার যাব। আচ্ছা। তো এমন দুর্ভাগ্য, তো এই ঘটনাটা নিয়ে মাত্র ধরো 2 সপ্তাহই হয়েছে। এর মাঝেই ওর মা যখন সেই মসজিদেই আবার যায়, আর এই সব কারণে বাড়ির যে মেয়েটা ছিল সে কাজ ছেড়ে চলে গেছে ভয়ের চোটে, আচ্ছা। যে এইসব হচ্ছে আমি আর এখানে কাজ করবো না, হোয়াটএভার। তো এবার ওর মা যখন একাই যায় ওই মসজিদে যাওয়ার পরে জানতে পারে যে পীর বাবাটি ছিলেন, যিনি তাবিজ ইত্যাদি দিয়েছিলেন, তিনি মারা গেছে। আচ্ছা। এবং যারা অন্যরা ছিল তারা বলল 95 বছর বয়স হয়েছিল ওনার, উনি অনেকবার হজ করেছেন, খুব ধার্মিক। মানে যে এই যে তাবিজ এবং মেয়েটাকে যা হয়তো দিয়েছিল তার জন্য 1 নয়া পয়সা নেয়নি, ধার্মিক ব্যক্তি ছিলেন, ঠিক আছে। কিন্তু উনি ওই সপ্তাহ 2 আগেই হঠাৎ রাতের বেলা কি হয়েছে কেউ জানে না, উনি মারা গেছে। সকালবেলা উঠে বডি পাওয়া গেছে, মারা গেছে, হার্ট ফেল করেছে হয়তো, সবাই এটাই ভাবছে অ্যাপারেন্টলি। শেষ আশাটাও গেল। ওর মা বারবার বলছে আপনারা কেউ কিছু করতে পারবেন, বলছে না। তো ওর মা আরও অনেক জায়গায় গেছে, যেহেতু একবার একটা জায়গা থেকে গিয়ে একটা উপকার পেয়েছিল, অন্তত চেরা টেরা এগুলো বন্ধ ছিল। ওর মা আরও অনেক জায়গায়, অনেক ব্রাহ্মণের কাছে গেছে, অনেক এরকম যারা ধরুন অরিত্র তোমার হয় না, যারা পাগড়ি টাগড়ি বেঁধে অনেক সময় আমাদের এই ইয়েতেই দেখা যায় ইউটিউবে, যে আমরা ভূত ছাড়াই পঞ্চমুণ্ডির আসনে বসি, অমুক তমুক, সেই সব জায়গায় দৌড়েছে বেচারি, কোথাও কোনো কিচ্ছু করতে পারেনি। একজনের কাছে এরম শুনেছে যে সে মানে কামাখ্যায় যায়, পঞ্চমুণ্ডির আসনে বসে, তারাপীঠে বসে, যজ্ঞ করে ভূত পিশাচ সব টেনে নেয়, সেখানে গিয়ে 75,000 খরচা করে দিয়েছে, কিচ্ছু হয়নি, একটা চুল কোনো ঘটনা পাল্টায়নি, আবার সেই পুনর্মূষিকা ভব, হোয়াটএভার। তো তার লাস্ট মানে আমার কাছে এসেছিলেন ওনারা অনেক কষ্টে। তাই আমি বললাম যে এবার তাহলে চশমাটা খোলো, আমি তোমার চোখটা দেখতে চাই। চোখের ট্রিটমেন্ট হয়েছে? বলছে চোখের ট্রিটমেন্ট, ডাক্তার বলছে যে একটা চোখ ঠিক আছে, একটা চোখ আমি ঠিক করেছে সার্জারি করে, মানে হবে বলেছে, এখনো হয়নি, আর একটা চোখ দিদি হবে না বলে দিয়েছে। কি হয়েছিল দেখি চোখের মধ্যে? চোখটা অরিত্র একটা চোখ পুরো যেমন কড়ি দেখেছো, কড়ি, হুম, ওইরকম কড়ি হয়ে গেছে, সলিড, মানে শুধু স্ক্লেরার পার্টটা দেখা হ্যাঁ, যাচ্ছিল। আর মনি নেই। কি ঠিক আছে, বলছো? হ্যাঁ, একটা চোখ ফুললি ওরকমই হয়ে গেল, আর আরেকটি চোখ লাল, পুরো মনিটা আছে বাট পুরো লাল, বাট ওটা ডাক্তার পুরো আশ্বাস দিয়েছেন যে ঠিক হবে, ওটা পুরো ঠিক হয়ে যাবে, কিন্তু এই চোখটা কি হবে ওনারা বলতে পারছে না। ডাক্তারদের ব্যাপার, হয়তো দেখালে দেখো হয়তো কিছু হতে পারে, এই মুহূর্তে বলতে পারছি না কিছু। তো এইসব হলো। তা আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে তোমার বাড়ি যেতে। আমি বারবার জিজ্ঞেস করছি অরিত্র ওদেরকে, কিছু কি এমন করেছেন? কেন আপনারা বলেছেন ফ্ল্যাটে 2 বছর গেছেন, আর এই 6 মান্থ হলে এই ধরনের জিনিস শুরু হয়েছে, কোনো অ্যান্টিক কোনো মূর্তি কিনে এনেছেন? আচ্ছা। কোনো রকম এমন কিছু ঘটনা ঘটেছে? অনেকে হয় না যে প্রেত চালান করে দেয়, আর কেউ কিছু খাইয়ে দিয়েছে, ইভেনচুয়ালি যে মেড ছেড়ে দিয়েছে তার ব্যাপারেও অনেক প্রশ্ন করেছি, তারও ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ার। তো ওরা যেমন বলছে, তা আমি বারবার প্রশ্ন করছি, একবারও স্বীকার করছে না কোনো কিছু, বলছে একদম না, কোনো কিছু এমন তো কিছু হয়নি, এরম হওয়ার কথাই ছিল না, কি করে হলো আমি ভাবতে পারছি না। ইভেনচুয়ালি হাজব্যান্ড, কিন্তু মেয়েটিকে আমার মনে হয়েছিল মেয়েটা খুব একটা লুকোচ্ছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা। তা আমি তখন একদিন ওর মা এসেছিল, মাটা হাজব্যান্ড 3 জনই এসছে। আমি তখন পরিষ্কার বলে দিলাম আমার কিচ্ছু করার নেই, কারণ আমার মনে হচ্ছে আপনারা কিছু লুকোচ্ছেন, আমি একদম বুঝতে পারছি, আমার কিচ্ছু করার নেই। কেন আমাদেরও কিন্তু ওপরে গুরু থাকে, যে গুরুর পারমিশন ছাড়া আমরা কোনো কেস হাতে নিই না। তো আমার গুরু বলছেন, সত্যিই তাই অরিত্র, আমাদের যখন আমরা ধ্যানে বসি, এটা একটা কানেকশন, যার নামে আমরা থাকি, আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে ম্যাটারটা যতটা আমি দেখতে পাচ্ছি তার থেকে অনেক বেশি জটিল, আর কিছুটা আমাদের সাইকোলজিক্যাল ব্যাপারও থাকে।
আমরা ধরার চেষ্টা করি। বললাম আমি কিচ্ছু করতে পারবো না এখানে, কারণ আমার মনে হচ্ছে সব সত্যি আমি জানতে পারছি না। মানে এটা কি ওই ফার্স্ট ভিজিটেই তুমি বলেছো? না, আমার কাছে তত দিনে 3 বার এসছে ওরা। আচ্ছা। ইভেনচুয়ালি তা নেক্সট ওরা বলেছিল যে আপনার যাই ভিজিট লাগুক ম্যাম, কোনো প্রবলেম নেই, বাড়িতে আসুন, একবার এসে ঘরটা দেখে যান। তো আমি এইটা বলছি ঘটনাটা, মানে ঘরটা দেখার পরে আমি ওদের বিল্ডিংয়ে গেছিলাম। আমি যখন ওদের বিল্ডিংয়ে ইন করছি, একটা না কীরকম বলো তো, কমপ্লেক্স টাইপের, গেটে 24/7 নাকি গার্ড থাকেন, নাম এন্ট্রি হচ্ছে, কে ঢুকছে না ঢুকছে সর্বস্ব বোঝা যায়। আচ্ছা। এবং আমরা যখন এন্ট্রি নিলাম, ফ্ল্যাটের বাইরেটা বেশ ভালো, কোনো এমনি অসুবিধা নেই দেখে মনে হলো না। যখন ভিতরে এন্ট্রি নিয়েছি তখনই ঢুকে একটা ফিলিংস যে ফ্ল্যাটটা মারাত্মক নোংরা। হ্যাঁ, নোংরা। দেখো, শুধু স্বামী স্ত্রী থাকে, শাশুড়ি মা মাঝে মাঝে আসেন, আর কেউ নেই। তো সেই জায়গা মানে দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে না একটা জঙ্গলে ঢুকেছি, জঙ্গল মনে হচ্ছে একটা জঙ্গলে ঢুকেছি, এত নোংরা। একটা সোফার যে বালিশগুলো ছিঁড়ে তুলো বেরিয়ে গেছে সেই অবস্থায়। একটা মানুষ তো এটাও চিন্তা করে যে বাইরের একটা লোক আসছে, একটু অর্গানাইজ করে জিনিসগুলো। ভদ্রমহিলা বলছেন যে আমিও কালকে এসেছি, আমার মেয়ে কিন্তু ভীষণ অর্গানাইজড, কিন্তু আমি, হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো, আমার মেয়ে কিন্তু এরম থাকে না। অরিত্র, আমি বেডরুম ঢুকছি ওদের, তুমি ভাবতে পারবে না, মনে হচ্ছে বেডশিটটা বোধহয় খুব কম করে 3 মাস কাচিনি, দেখে মনে হচ্ছে এত নোংরা লাগছে। মেয়ে যে নোংরা, ঘরের মধ্যে একটা ব্যাড এনার্জি বা একটা স্মেল পাচ্ছি। ঠাকুরের সিংহাসন, যেখানটা মিনিমাম পরিষ্কার আমরা সকলে রাখি, পারি আর না পারি, সেই জায়গাটা তুমি ভাবতে পারবে না। গণেশ ঠাকুরের এবং মা লক্ষ্মীর যে মূর্তি, পিতলের মূর্তি, সেটা পুরো কালো হয়ে গেছে, পুরো কালো, সিংহাসনে ঝুল রয়েছে। আমি তখন বলছি, মানে থালাতে বোধহয় সামথিং 3-4 দিন আগেই বোধহয় ঠাকুরকে খেতে টেতে দিয়েছে হবে, জলের উপরে সেরিমেন্ট পরে প্লেটে পিঁপড়ে থুকথুকে হয়ে আরশোলা ঘুরছে, কুচো আরশোলা। তা আমি বলছি যে ঠাকুর পুজো করা হয় না? বলছে যে ওর হাজব্যান্ড সময় পায় না, করতে পারে না, মেয়েটিও এখন যা পরিস্থিতি বন্ধ সব। মা বললে আমি এইবার এসছি, আমি এইবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমি বুঝলাম কিছু হয় না। মেয়েটা আমাকে ওদের সেকেন্ড বেডরুমে নিয়ে গেল। ফার্স্ট বেডরুমটা যেখানে ওরা থাকে, মাস্টার বেডরুম বলছি, সেকেন্ড বেডরুমে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা পার্টিকুলার কর্নার আমাকে দেখাচ্ছে। বলছে দিদি এই যে কর্নারটা আছে না, এইখানে, এই কর্নার এর নিচে, ধরো ওপরে তুমি হাঁটছো, ফ্ল্যাটে আমরা যারা থাকি আমরা সবাই বুঝবো, ওপরে ধরো হাঁটা চলা করছো বা তুমি ফার্নিচার রাখছো সরিয়ে, নিচের লোক কিন্তু বুঝতে পারবে যে ওপরে কিছু একটা রাখা হচ্ছে, ঘষছে বা কিছু। কিন্তু নিচের লোক যদি সিলিং এরম ঘর 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 করে তুমি কানেক্ট করতে পারবে, কিন্তু সে যদি তার মেঝেতে করে তুমি কানেক্ট করতে পারবে না। আর সাধারণত ফ্ল্যাটের যে সিলিং ওদের দেখলাম বেশ হাইট, তার মানে অন্যদেরও তাই হওয়া উচিত। ও বলছে ওই কর্নারটা মনে হয় যেন স্ক্র্যাচ করছে, এরম এরম এরমভাবে স্ক্র্যাচ করে কেউ, মনে হয় ওখানটা ভেঙে বেরোতে পারলে ভালো হয়। তাই বললাম এটা কি প্রতি রাতে হয়? বলছে না প্রতি রাতে হয় না, বাট যে রাতে হয় সেই দিন বিভৎস কিছু হয়। আর যদি মানে আমার পাশের জন মনে হয় যেন সেদিন মরে গেছে, সে ঘুমিয়ে নেই, সে মানে মরেই গেছে, আর আমার ঘুম ভাঙবেই, আমি এটা শুনবই, আর তারপর যা হবার হবে। আমি বললাম এই যে তুমি হসপিটাল থেকে বাড়ি এসছো, তারপরেও প্রায় 2 সপ্তাহ পরে তুমি আমার কাছে এসছো, এর মাঝে তোমার সাথে কিছু হয়নি? বলছে হ্যাঁ হয়েছে, ওই খামচাচ্ছে, ইয়ে করছে। তারপরে মা সব সময় মাথার কাছে বসে ঠাকুরের মানে দুর্গা স্তোত্র জপ করছে, মানে বেসিক্যালি মা মেয়েটাকে আগলে রেখেছে। তারপরেও মানে বাথরুমে যাচ্ছে, পুরো পিঠে স্ক্র্যাচ ফেলে দিচ্ছে, চলে যাচ্ছে বাইরে বেরোচ্ছে, দেখছো ওই অবস্থা। আমি দেখলাম মেয়েটা গলায় অনেকগুলো রুদ্রাক্ষর মালা পরে আছে। ওর মা বলছে আমার কিছু করার ছিল না, আমি যে মালায় জপ করি আমার মেয়েকে সেটা পরিয়ে দিয়েছি। তাহলে নামের মালা তো কাকিমা পরাতেই নেই, যে মালায় জপ করে লোকে সেটা গলায় পরাতে নেই। আচ্ছা।
তো যাই হোক, ওর মা বাচ্চাটাকে মেয়েকে বাঁচানোর জন্য সব একটা মা করতে পারে, মা করেছেন। আর হয়তো এটার জন্যই মেয়েটা ওই কটা দিন ঠিক ছিল। ঈশ্বরই হয়তো, বলে না যে ভগবান তো দেখো অরিত্র এসে কিছু করে না, কাউকে দিয়ে করায়। তো ওর মা কোনো মতে মেয়েকে গাইড করেছে, ওই সময়টা বাঁচিয়েছে। এরপর তখন আমি বললাম ঠিক আছে। তা আমি কিছু, তারপরেই আমি বলেছিলাম যে আমি কিছু করতে পারবো, কারণ আমি বুঝেছিলাম যে ওখানে কোনো একটা প্রবলেম আছে। বলছে নিচে কারা থাকে? বলছে নিচে ফ্ল্যাটটা আজকে প্রায় বছর 5-6 হয়ে গেল বন্ধ। আমি কেন? না, ওর মালিক এখানে থাকে না, মালিক পন্ডিচেরি থাকে, এবং মালিক এখানে যে আমাদের যে গার্ড আছে তার কাছে চাবি দিয়ে রেখেছে। কেউ যদি রেন্টে আসতে চায় দেখতে পারে ফ্ল্যাটটা, কেউ বিক্রির জন্য কিনতে যদি আসে তো দেখতে পারে। তো আমি বললাম তাহলে চাবি ওনার কাছে? হ্যাঁ। বললাম তাহলে আমরা খুলে একটু দেখতে পারি ফ্ল্যাটটা, কারণ তুমি বলছো ওখানে ওরকম আওয়াজ হয়, তাহলে তো নিচে ওই ফ্ল্যাটটাই আছে, তুমি ঠিক জানো কেউ থাকে? বলছে ম্যাম আমি 100% শিওর কেউ থাকে না। তাহলে একদিন ফ্ল্যাটটা দেখবো, ওটার ভাইবটা আমার জানা দরকার আছে। তারপরে চাবি চেয়ে রেখেছিল। যখন এই ফ্ল্যাটে ঢুকেছি আমরা, ঢুকে দেখছি যে ডাইনিং রুমটা বেশ বড়, ওইখানে অরিত্র উইজা বোর্ডের মতো করে কিছু এঁকেছে মাটিতে। মাটিতে? হ্যাঁ, প্ল্যানচেট করার মতো একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা। কাঁচের গ্লাস ভাঙা পড়ে রয়েছে, কয়েক ফোঁটা রক্ত এদিক ওদিক ছিটিয়ে রয়েছে, কাগজ কুণ্ডলি পাখি এদিক ওদিক ছড়ানো, বোর্ডটা ভাঙা। ঠিক আছে, ঘরের মধ্যে একটা দুর্মুষ কাণ্ড হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তা আমি বললাম যে এই ঘরে কিছু একটা হয় তো, তুমি যে বললে লোক ঢোকে না, তো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে ক্যান্ডেলগুলো যে দিয়েছিল সেগুলো নিভে গিয়েছে, সেটা এখনো পড়ে রয়েছে, আধ পোড়া ক্যান্ডেল। তা তুমি বললে এখানে কিছু হয় না, কেউ থাকে না, কারণ রীতিমতো একটা রিচুয়াল করার চেষ্টা করেছে। তো তখন স্বামী স্ত্রী একে অপরের দিকে দেখছে। আমি বললাম তোমাদের কেস আমি নিতেই পারবো না, তোমরা প্রথম থেকেই মিথ্যে বলে আসছো। তখন মেয়েটা কেঁদে ফেলেছে, বলছে দিদি আমি বলছি, কিন্তু প্লিজ তুমি এটা, মানে আমি চাই না এটা কথাটা বাইরে যাক। আমি বলছি কী হয়েছে আমাকে সোজা কথা বলো, বাইরে যাওয়া পরের কথা, তোমাকে বাঁচতে হলে তো আমাকে জানতে হবে, নাহলে আমরা সবাই ফাঁসবো। একটা এত বড় এন্টিটির সাথে আমাদের এনকাউন্টার করতে হবে, পুরো জিনিসগুলো জানা তো দরকার। তখন বলছে আমাদের একটা বন্ধুদের মধ্যে পার্টি চলছিল, আমার বন্ধুরা এসছিল, পার্টি রাতের বেলা যেমন হয়, ওর হাজব্যান্ড ওয়াইফ ওরা দুজনেই কিন্তু কলেজ ফ্রেন্ডস, জানো তো, সেখান থেকে লাভ ম্যারেজ, তো বলে না কমন ফ্রেন্ডস প্রচুর থাকে, তো পার্টি করে না লোক, উইকেন্ডে পার্টি চলছিল ঘরের মধ্যে। তার মধ্যে একটি মেয়ে ছিল, সে ডেমনিক এন্টিটি নিয়ে কিছু কাজ করে, ডেমোনোলজি নিয়ে পড়াশোনা করে মেয়েটি, এবং আর একটি ছেলে ছিল, সে আবার তার বয়ফ্রেন্ড, সেও বেশ একটু সাহসী গোছের ছেলে। তা ওরা মানে এমনি বলে না কথায় 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 উঠে আসে, তখন এই যে মেয়েটির সাথে এগুলো ঘটছে, মানে যে আমার ক্লায়েন্ট, সে তখন বলেছে জানিস আমাদের নিচে একটা ফ্লোর আছে, সেটা যে 6 বছর ধরে পরিত্যক্ত, ওখানে কেউ থাকতে পারে না, ইভেনচুয়ালি যারা ভাড়া নিয়েছে 1 মাসের বেশি কেউ টেকেই নি। আচ্ছা। 1 মাসের বেশি কেউ টেকেই নি, তো সবাই বলে না কি ওটা হন্টেড, কিছু আছে। এবার ওরা কলেজে থাকাকালীন ওরা কি করতো, কলেজের আগেও আবার এইচএস পরীক্ষা নাকি একটা স্কুল থেকে, সেম স্কুল থেকে, তাহলে বুঝতে পারছো কত দিনকার পুরনো বন্ধুত্ব। ওরা নাকি হন্টেড প্লেস ভিজিট করতো, যেখানে ওরা শুনতো যে কিছু একটা আছে, সেখানে গিয়ে দেখতো, এই ধরনের হ্যাবিটগুলো ওদের ছিল। আচ্ছা। যেই শুনেছে হাতের কাছে এরকম একটা খোরাক আছে, আমরা তো ভয় পেতে ভালোবাসি, তখন ওই থ্রিলটা এনজয় করার জন্য সত্যি কিছু আছে, তাহলে রুমটা একদিন দেখতে হবে। তা রুমটা দেখতে হবে, তখন এই মেয়েটা বলছে দেখ আমি তো ডেমোনোলজি নিয়ে পড়াশোনা করছি, আমি জানি এইসব রুমে কিছু না কিছু থাকে। তখন ও বলছে যে তুই দেখাতে পারবি, তুই তো ডেমোনোলজি পড়াশোনা করছিস, কোনো এন্টিটি যদি থাকে তার প্রেজেন্স তুই ফিল করাতে পারবি? এই আমার ক্লায়েন্ট যে সে বলছে হ্যাঁ যদি থাকে আমি ডেফিনেটলি কল করতে পারবো, হয়তো তারা সাড়াও দেবে। যা কথা তাই কাজ, বাকিদের সঙ্গে আর এই নিয়ে কোনো আলোচনা নেই। এরা স্বামী স্ত্রী, মানে আমার যে ক্লায়েন্ট, এরা স্বামী স্ত্রী, আর ওই 2 জন, যে মেয়েটা ডেমোনোলজি নিয়ে পড়াশোনা করছে এবং তার যে বয়ফ্রেন্ড, এরা 4 জন মিলে
ভূতের সাথে সাক্ষাৎ করবে। ঠিক হয়ে গেল। তা বললো দেখ চাবি তো 24/7 একজনের কাছে থাকে, একটা গার্ডের কাছে, আর আমাদের এসে এখানে সাইন করে ঢুকতে হবে, অনেক ব্যাপার আছে, আমরা যেদিন এই কাজটা করব আমরা তোর বাড়িতে সকালে চলে আসবো, নাম এন্ট্রি থাকবে যে 334 যাচ্ছে, বাকিটা তো গল্প। মেয়েটা করলো কি, নিচে গিয়ে গার্ডকে, আর যে মেয়েটা ডেমোনোলজি করছিল সে কি বলে রাখলো, সে বললো যে দেখ তুই বলবি কি আমাদের একজন ক্লায়েন্ট আছে একজন এই ঘরটা কিনতে চায়, বলে তুই চাবিটা নেই, তাহলে আনলিমিটেড টাইম রাখাও হবে কাছে, যখনই দরকার পড়বে দেখিয়ে নেব। তো এই গার্ডের কাছে ওরা যায়, প্রথমে পয়সা দিয়ে চেষ্টা করে, গার্ড বলে না, যদি ম্যাম কোনো উল্টোপাল্টা কিছু হয়ে যায় স্যার আমাকে খুব বাজেভাবে ফাঁসিয়ে দেবে। তো ওরা ফোনে কথা বলে এবং বাড়ির মালিক বলে যে দেখুন আমার কিছু যায় আসে না, ঘরের কোনো ক্ষতি করবেন না, ঘর দেখান, যখন লোক আসবে একটা ফোন করবেন, গার্ড চলে যাবে, তার উপস্থিতিতে ঘর দেখিয়ে দেবেন, আর যদি রাজি হয়ে যায় কেউ ঘর নিতে আমাকে সরাসরি ফোন করে কথা হবে, দ্যাটস ইট। ভালো কথা, ততদিন বলে তাহলে ততদিন থাকবে আমার কাছে, যাবে 1 সপ্তাহের জন্য নিচ্ছি জাস্ট, হ্যাঁ রাখুন অসুবিধা নেই, এবার ওকে দিয়ে দেবেন। ম্যাটারটা ক্লোজ হয়ে গেল খুব ইজিলি, ওর কাছে চাবি ছিল, একদম ইজি হয়ে গেল, যখন ইচ্ছা এনি টাইম ঘর খুলে ঢুকে যাবে। তো ওরা কি করলো, একদিন রাতে খুব শর্ট টাইমের মধ্যে, যেদিন চাবি নিল তার পরের দিনই স্যাটারডে ছিল, তো ওরা কি করলো ওই ঘরের রুমে এন্ট্রি নিল। আচ্ছা, রাত্রি তখন 12:12, ঠিক আছে, মধ্যরাতেই করা উচিত প্ল্যানচেট অ্যাকচুয়ালি। তোরা ওই সময় ঢুকলো, ঢুকে ওদের কাছে ত্রিকোণা কোনো বোর্ড নেই, কিছু নেই। মেয়েটি বললো আমি ডেমোনোলজি করি, আমি অনেক মারপ্যাচ জানি, নেক্রোম্যান্সি নিয়েও আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি নিজে এখানে ডায়াগ্রাম করব, আমি মোমবাতি সব জোগাড় আমি করে নিয়েছি, তোদের কিছু করতে হবে না, আমি দেখছি। এবার অরিত্র তুমি জানো প্ল্যানচেট করতে গেলে একজনকে মিডিয়াম হতে হয় যার মধ্যে আত্মা আসবে। ছেলেটা খুব শক্তিশালী, ছেলেটির মধ্যে যদি কোনো আত্মা বাই চান্স এসে হাবি হয়, বেরোতে না চায়, তখন ওকে ফিরিয়ে আনা কঠিন হবে। ওর সাইকোলজিক্যাল মানে ওর যে ইভেন্ট পাওয়ারটা অনেক বেশি। মেয়েটা নিজে প্ল্যানচেটে বসে পুরো ম্যাটারটা হ্যান্ডেল করছে, সো মেয়েটার তো এখানে নিজে মিডিয়াম হলে চলবে না। এর যে হাজব্যান্ড, আমার ক্লায়েন্টের যে হাজব্যান্ড, সে আবার এইসব ব্যাপারে একটু কম মানে, খেলার ছলে না, তো বিশ্বাস এখানে কম থাকলেও মুশকিল, যে তুই ডাকবি তো আসবেই না। তাহলে কে পড়ে রইল, আমার ক্লায়েন্ট, যাকে মিডিয়াম করা হলো। এবং একে যখন মিডিয়ামটা করা হয় তখন একটা সমস্যা হয়েছিল, ওরা এটা করতে করতে যখন করছে প্ল্যানচেট করাকালীন কিছু গণ্ডগোল হয়েছিল, এবং 3 দিন ওরা পরপর এটা প্র্যাকটিস করেছে। আচ্ছা, ভীষণ ক্যাজুয়াল। ও বলছে আমার হাজব্যান্ড হাসি ঠাট্টা করছিল, হাসছে, হ্যাঁ তোরা কি করিস, একটা হন্টেড প্লেস দেখতে যাচ্ছি, সে ঠিক আছে একটু গাছ, হ্যাঁ প্ল্যানচেট করলে ভূত চলে এসে যোগাযোগ করবে, হয় নাকি এগুলো, হাসছে, হাসি ঠাট্টা করছে। যাই হোক, একটা পরিবেশটা নষ্ট হচ্ছে। তা মেয়েটা, যে মেয়েটা ডেমোনোলজি করে, সে বলছে তুমি যদি দেখ, তুই যদি এরকম করে যাস তাহলে কিন্তু হবে না, একটু সিরিয়াস থাক, এরকম করছিস কেন, তাহলে তুই বেরিয়ে যা, তোকে থাকতে হবে না। তো ওটা একটা কিউরিয়াসিটি বশত হোক যাই হোক, একটা সিরিয়াস হয়ে বসলো। প্রথম দিন কিছু হলো না, দ্বিতীয় দিন যে মেয়েটি ডেমোনোলজি করে, তুমি চিন্তা করো কি উদরপিণ্ডি বুদর ঘাড়ে, ওই মাটিতে যে ত্রিকোণা হৃৎপিণ্ডের মতো একটা ডায়াগ্রাম এঁকেছে, তার মাঝখানে মুরগির মাথা রাখলো, ঠিক আছে, মুরগির মাথা রাখলো, এবং আমার ক্লায়েন্টকে বলেছে তুই হাত কেটে 2 ফোঁটা রক্ত দে। কেন, মানে কি কারণে করেছে এটা? আসছে না প্রেত, ডাকা হচ্ছে, আসছে না, এভোকেশন দরকার। মেয়েটা তাই করেছে। পাগল নাকি? তুমি চিন্তা করো, ডেমোনোলজি নিয়ে উনি পড়াশোনা করেন, তাই করেছে। একটা কথা আছে না, অরিত্র অল্প বিদ্যা ভয়ঙ্করী, এইসব জিনিস নিয়ে তো ছেলে খেলা চলেই না। 3 নম্বর দিনকে মেয়েটা যখন ওই সেম জায়গা কেটে 1 ফোঁটা দিতে গেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, এবং হঠাৎ করেই আমার এই যে ক্লায়েন্ট
মানে তার চোখ টোক পুরো উল্টে গেছিলো, চোখ টোক উল্টে গেছে এবং সে অন্যরকম ভয়েসে কথা বলতে শুরু করে দিয়েছিল। এইটা দেখে যে মেয়েটি দাবি করেছে আমি ডেমোনোলজি নিয়ে পড়াশোনা করছি, সে সবার আগে দৌড়েছে উঠে, হাত ফাত ছেড়ে ওখান থেকে দৌড় মেরেছে। আর ওর স্বামী, সে তো স্ত্রী, সে তো ছেড়ে যেতে পারবে না, সে ওখানে তার স্ত্রীকে কোনো মতে মাথা ওর ওখানেই অজ্ঞান মতো হয়ে গিয়েছে, ওকে ওর স্বামী বের করে এনেছে। আর এই যে মেয়েটি যে বলছি ওদের ফ্রেন্ড ডেমোনোলজি করে, সে ভয় পেয়ে বেরিয়ে গেছে, তার পেছন তার বয়ফ্রেন্ডও বেরিয়ে চলে এসছে। এবং আর আনুষঙ্গিক ওই সময় ঘরের মধ্যে কি হচ্ছিল সেটা দেখার পরিস্থিতি তখন আর ওর হাজবেন্ডের নেই। উনি যে স্ত্রীকে সামলাতে ব্যস্ত, গল গল করে হাত থেকে রক্ত পড়ছে। এবং অরিত্র যখন আমরা ঘরে গেছিলাম, তুমি চিন্তা করো, ওই ঘরটাকে পরিষ্কার পর্যন্ত করেনি, মানে তারপর থেকে শুরু হয়ে গেছে তো সব কিছু। ওই ঘরটা তখনও ব্লাড পড়ে রয়েছে, ও স্বামী যে কাগজ দিয়ে টিপে টিপে হাতটা বন্ধ করার চেষ্টা করেছে সেই কাগজ ডালা মতো করে পড়ে আছে, কাঁচের গ্লাস ভাঙা, আতপোড়া মোমবাতি, ইভেনচুয়ালি ওখানে ওই ডায়াগ্রাম আঁকা সব পড়ে রয়েছে। ওরা বেরিয়ে চলে এসছে। এর মধ্যে ওই ঘরের যে মালিক, সে কোনো রকম কিছু সে তো করেনি? 1 সপ্তাহের জন্য চাবি দিয়েই ছিল। আচ্ছা, ওদের এই ঘটনা হওয়ার পর হাজব্যান্ড বলেছে তুই ডেমোনোলজি নিয়ে পড়াশোনা করিস, সবার আগে আমার স্ত্রীর কী হলো না হলো তুই তো সবার আগে পালালি, হ্যাঁ এইসব বন্ধ কর, এসব বন্ধ কর বলে ওর হাজব্যান্ড চাবি ফিরিয়ে দিয়ে এসছে। ওনার এখানে বড় ভুল হয়েছে অরিত্র, মানি না মানি সেটা পরের কথা, আমাকে তো বলা উচিত ছিল। আমি কতবার করে জিজ্ঞেস করছি কি হয়েছে, উনি কিন্তু একবারের জন্যও বলেননি। হোয়াট এভার, তারপরে আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে এখানে কোনো এন্টিটি চলে এসেছিল, কারণ অনেক কিছু ভুলভাল হয়েছে এখানে, অনেক কিছু। কোনো রং এন্টিটি এসছে আর সে আর যায়নি, সে আছে। সেই জন্য আমি চিন্তা করলাম তাহলে এই পার্সপেক্টিভে আমরা ভাববো, যেমন করে হোক ব্যাপারটাকে আমরা দেখবো যে কে এসেছে। তো সেটা আমরা অবশ্যই চেষ্টা করেছিলাম। তারপরে আমরা যেটা জানতে পারলাম যে একটা মেল ফিগার, এবং মেল ফিগারটা কে, এই যে ভদ্রলোক যে বললাম যে পন্ডিচেরি তোমার যেটা বললাম উনি চলে গেছেন, বাড়ির যে মালিক তারই বড় ছেলে। আচ্ছা, সে ওই ঘরের মধ্যে কিছু একটা প্র্যাকটিস করত, জাদুবিদ্যা অমুক তমুক হয়তো করতো। এবং তারপরে কি হয়েছিল ওই ঘরের মধ্যে কেউ জানে না। ছেলেটা হাতে কেটে দেয়, 2টো রিস্ট কেটে দেয়, পায়ের গোড়ালির পিছন দিকটা নিজে গলা কাটে, সুইসাইড করে মরে যায় ছেলেটা ওই ঘরের মধ্যে। তারপরে এসে পুলিশ কেস হয়েছিল, ঘরটা সিল করে দিয়েছিল। আবার যখন ওদের সব হয়ে গেছে, ঘর যখন খুলেছে, মা মেয়ে এসে আবার থাকা শুরু এটা তোমরা করেছে। কার কাছ থেকে জানলে? ওরাই আমাকে, যে ঘরের মালিক, পরে তার সাথে যখন কানেক্ট করি সে বলেছিল আচ্ছা, যে এরকম। তখন বলতে হয়েছে অরিত্র খুলে সব কিছু, নাহলে ঘরের হিস্ট্রি জানা পসিবল ছিল না। আর তখন যে গার্ড ছিল সে এখন নেই, চেঞ্জ হয়েছে। আর ফ্ল্যাটের অন্য কোনো লোক এই বিষয়ে মুখ খুলবে না, আর আমরাও জানাতে পারবো না যে এদের মধ্যে কি ঘটে চলেছে অবিরত। তো যাই হোক, তখন ওই মালিক বলে যে ফার্স্ট অফ অল ওনার ছেলে মারা যায়, তার ঠিক 2 মাসের মাথায় ওনার স্ত্রী এবং মেয়ে ওই ঘরে একই রকমভাবে মারা যায়। এবং অদ্ভুতভাবে ভিতর থেকে দরজা দেওয়া ছিল, সর্বস্ব ভিতর থেকে লক ছিল, কিন্তু ওরা দড়ি দিয়ে ঝুলে গেছিল, হাত পা কেটেছে, গলার নলি কেটেছে, দেন দড়িতে ঝুলেছে। এটা অস্বাভাবিক না? এত কিছু কেন করতে হলো? করলো, এখন ওরা করলো না কোনো ডেমনিক এন্টিটি করিয়েছে, সেটাও তো হতে পারে। পজেশন ছিল, তার ইয়েতে করেছে। ওর ছেলেই বা কেন মরল? ওনার ছেলে তো খুব ভালো জব করতেন, রিসেন্ট একটি মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সব ঠিক চলছিল, তারপরেও এই মৃত্যুটা কেন ছিল? তারপর থেকেই ঘরটা, ভদ্রলোক মানে আরও কিছু বড় ক্ষতি হবে না, বাইরেই চাকরি করতেন উনি, ওই ঘরটা আর সিল করে দিয়েছিল। তারপর আরও 2 জন ভাড়াটে 2বার এসেছিলো, তারাও ওইসব কিছু পড়ে যাচ্ছে এদিক ওদিক, তারপরে কিছু আওয়াজ শুনতে পাওয়া, এসবগুলো শুনে টুনে তারাও আস্তে আস্তে বেরিয়ে চলে গেছে। তারপর থেকে ভাড়া টাড়া হয়নি, বিক্রিও কেউ নেয়নি। কুখ্যাত ছিল ওই কমপ্লেক্সের মধ্যে যে ওইটা হচ্ছে হন্টেড। আচ্ছা, এখন ব্যাপার হলো, এইবার পুরো ব্যাপারটা জানা হয়ে গেছিল।
এবং এবার ব্যাপার ছিল যে এন্টিটি ফিরে এসছে তাকে পাঠাতে হবে, মানে যে এসে গেছে তাকে আমাদের ফেরাতে হবে। কেন? ওখানে ডাকা হয়েছিল একজনকে, এসেছে অন্যজন। কারণ সে আসাটা খুব সহজ ছিল, ওটা তার জায়গা, তার ডেরা, সেখানেই বসে প্ল্যান চেট করছে। তো সে তাড়াতাড়ি এসছে। এবং আরও অনেক রকম ব্যাপার হয়, পরে হয়তো আলোচনায় উঠে আসবে বিষয়টা। এখন মূল বক্তব্যে আসি। তো আমরা তখন করলাম কি, মেয়েটাকে আমরা বললাম যে দেখো আমরা কিছু রিচুয়াল করব, এটা যেন, ছেলেটিকে বললো এটা যেন তোমার মিসেস না জানতে পারে। আচ্ছা। আর ওই যে ডেমোনোলজি করতো যে মেয়েটি, সেই মেয়েটি কিন্তু ওকে ওর সঙ্গে আমার কিছু কথা বলতে হবে, ওকে কি ভুল করেছে, কি ঘটেছে, আমার ওর থেকে একটু ডিটেলে জানতে হবে। ওর সাথেও আমরা কথা বললাম। ছেলে মানুষ তো ভুল করে ফেলেছে, একটা শিক্ষা শিখতে গিয়ে মানুষের ভুল হতেই পারে, সে সেটা স্বীকারও করে, যা যা হয়েছিল সে সময় সব জানায়। আমি মেয়েটাকে বলেছিলাম যে যে সময় আমরা হয়তো ওকে ছাড়াবো বা ওকে ওই সময় আমরা চেষ্টা করবো ওর ভিতরে যে এনার্জিটা আছে তাকে বার করার, তুমি কি থাকবে? ও বললো না ম্যাম আমি থাকবো না, কারণ সামহাও এই কারণটার জন্য আমি কিছুটা হলেও দায়ী। আর ডেমোনোলজি এমন একটা জিনিস, ক্ষমা পাওয়া যায় না। ওকে ছাড়ালে পরবর্তীকালে আমার পিছনে ও আসতে পারে। সো আমি নিজের একটা প্রোটেকশান আমাকে দিতেই হবে, আমার ঘর থেকে আমি এখন বেরোবো না যতদিন ও ঠিক হচ্ছে। এখন তুমি জানো এটার জন্য তোমার বান্ধবী মরে যেতে পারতো। তো যাই হোক, একটা আলাদা অ্যাসপেক্ট। তারপর আমরা শুরু করি। যেদিন আমাদের যাওয়ার কথা, মিসেস জানে না যে আমরা যাব। ওর হাজব্যান্ড বললো, আমরা একটা এমনই দিন চুজ করলাম যে ছুটির দিন, নর্মালি হাজব্যান্ড বাড়িতে থাকবে, এরকম একটা দিন আমরা চুজ করলাম। মাও ছিল ওর। তো আমরা যাব, পরের দিন সকাল ঠিক 12টায় বেরোবো আমরা, কি 11:30 বারে এরকম বেরোবো। আর আগের দিন কি ঘটেছে, ফোন করেছে ছেলেটা, যেদিন আমরা যাব সেদিন সকালবেলা ফোন করছে, মানে 12টায় বাড়ি থেকে বেরোবো। ছেলেটি ঠিক ফোন করলো, আমার ভালো মনে আছে 11:20 এরকম, সকাল 11:20 নাগাদ ওর হাজব্যান্ড আমাকে ফোন করলো। কি ফোন করলো? বললো দিদি আজকে আর কিছু করা সম্ভব নয়। আমি কেন, কি হলো? বলছে যে আমি বলে দিয়েছি আমার যারা অ্যাটেন্ড আমার সাথে আসবেন ওনারা। বলছে দিদি বিভৎস অবস্থা, তোমাকে না দেখালে আমি বোঝাতে পারবো না, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে কতগুলো ছবি পাঠাচ্ছি তুমি দেখো। ওকে নিয়ে আমি হসপিটালে এসছি। সঙ্গে সঙ্গে আমি ছবিগুলো দেখলাম, ঠোঁটটাকে সেলাই করেছে মেয়েটার নিজে নিজে? হ্যাঁ। আমি ফোন করেছি, আমি কী করে হলো এই জিনিসটা, কী হয়েছে? বললাম আমি বেরিয়ে তোমাকে সব বলছি। ওর হাজব্যান্ড তারপর আমাকে বলছে দিদি তখন রাত মানে কটা ঠিক বাজে আমি জানি না, তবে মনে হচ্ছিল গভীর রাত। আলো জ্বলছে ড্রেসিং টেবিলের সামনে, খুটখাট খুটখাট আওয়াজ হচ্ছে। তা আমি তখন খুটখাট আওয়াজ হচ্ছে, তা আমি ঘুম চোখেই, সবসময় একটু সজাগ থাকতাম যে স্ত্রীর সাথে এসব হয়, আমি ঘুম চোখেই তাকিয়েছি। তো দেখছি ও ড্রেসিং টেবিলের মানে ঝুঁকে পড়ে কিছু একটা করছে, আয়নার কাছে ঝুঁকে পড়ে একদম আয়নার দিকে তাকিয়ে কিছুটা করছে। তো বলছে তুমি ওখানে কী করছো, তুমি মানে কী করছো? বলছে আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি খালি দেখছি হাতটা এরম উঠছে করে একটা চিৎকার করছে, যেমন লাগলে মানুষ করে না এরম একটা চিৎকার, আবার ঢুকাচ্ছে। আমার গুজবাম্পস দিচ্ছে লিটারালি। এবার ও তখন বলছে যে কি তুমি কি করছো ওখানে বসে, কি করছো? তখন কোনো কথা বলছে না, অর্ধেকটা সেলাই করে দিয়েছে, এটুকুনি ফাঁক, এখান থেকে বলছে মুখ বন্ধ করছি। ও যাতে কিছু বলতে না পারে সেই রাস্তাটা বন্ধ করে দিচ্ছি, কিছু বলার রাস্তা বন্ধ করছি, ওর মুখ বন্ধ করছি। বলছে যখন এই বলেছে ম্যাম আমি ঝাড়া দিয়ে উঠেছি বিছানায়। তুমি কী করছো, তুমি কী করছো? বলছে যখন আমি গেছি ম্যাম আমার মনে হচ্ছে আমার হাত পা নিয়ে হয়ে যাচ্ছে, যে আমার এত প্রিয়জনকে আমি কিভাবে দেখছি। পুরো জিগজ্যাগ সেলাই করেছে ঠোঁটটা, আর হাফ পোর্শন মতো বাকি, আর ঝরঝর করে রক্ত পড়ছে, এত খারাপ অবস্থা। বলছে ওইটা দেখে তখন আমি আর কিছু মানে কি করব আমি কিছু বুঝতে না পেরে, আমার বেডের পাশে জল ছিল, আমি সেই জলটাই ছুঁড়ে দিয়েছি ওর মুখে, বোতল খুলে। আচ্ছা তারপর
বলছে জল আমি ছুঁড়ে দিয়েছি, ও সেই কী করলো, কিছুক্ষণের জন্য তাকালো আমার দিকে, তাকিয়ে হেসে আবার সেই দ্রুত আর তেজ বাড়িয়ে দিল, দিয়ে মুখটা সেলে বলছে সে যে আমি দেখছি আমার চোখের সামনে কতটুকু টাইমের মধ্যে কতটা যে সেলাই করে ফেললো মুখটা, তুমি চিন্তা করতে পারবে না। সূচটা এখানে ঝুলছে, মানে ওর পরে আর সেলাই করার জায়গা নেই। আমি বলছি তুমি দাঁড়িয়ে দেখছো, বলছে আমার হাত পা চলছে না দিদি, আমি কি করব। আমি খুব কাঁদছিলাম ওই সময়, আমার আর কিচ্ছু করার ছিল না, আমি এক জায়গায় বসে খালি কাঁদছি যে ভগবান ওকে প্রাণে জানো না আমারে। তখন আমি একটাই কথা বলছি, তুমি যা চাইছো তাই হবে, তুমি যা চাইছো তাই হবে, তুমি বলতে চাও না, তুমি আমার স্ত্রীকে মেরো না, ওকে ছেড়ে দাও, আমি হাত জোর করে বলছি ওকে মেরো না। তো ম্যাম আমি এনেছি ওকে হসপিটালে, সেলাইগুলো কেটে দিয়েছে, মুখটা প্রচণ্ড ফুলে গেছে, আর কথা বলার একটুও পরিস্থিতিতে নেই, এখন কথা বলতেই পারবে না কোনো মতে। হয়ে গেল 1 সপ্তাহ 2 সপ্তাহ, মেয়েটা মরার মতো পড়েই থাকে, কখনো বডিতে স্ক্র্যাচ করে দিচ্ছে, কখনো মেয়েটাকে খাট থেকে ফেলে দিচ্ছে, কখনো বা ঘুমের ঘোরেই বলছে আমাকে মেরো না, কি কখনো কখনো যেমন গলা চোখ হয়ে গেলে পুরো চিৎকার করে, গোঁগানি হয়, সেরকম করছে, বোঝা যাচ্ছে যে ভীষণ টর্চার। গায়ে রক্ত নেই বললে চলে, 2 সপ্তাহে 2 বার করে ব্লাড দিতে হয়েছে, ডাক্তার বলেছে এরপরে আইসিইউতে দিয়ে দিতে হবে, আর বাঁচানো যাবে না, যে হারে ব্লাড গা থেকে সরে, ডাক্তারের কাছে কোনো উত্তর নেই, যাচ্ছে কোথায় রক্তগুলো, যাচ্ছে কোথায়। তখন আমরা বললাম বাই হুক অর ক্রুক এটা যেমন করেই হোক আমাদেরকে একটা রিচুয়াল করে বন্ধ করতে হবে। তা আমাদের মানে বৌদ্ধিক মতে ভান্তে সেবা বলে একটা রিচুয়াল আছে। আচ্ছা। তো সেইটা হচ্ছে খুব পাওয়ারফুল, এক ধরনের ট্রডিনারি যন্ত্র থাকে, সেইটার মধ্যে কাঁচ থাকে পুরো ভিতরে, যন্ত্রটার চারিদিকে কাঁচ থাকে, ওই কাঁচটাকে যে এফেক্টেড যে ব্যক্তি তার 3rd আইয়ের কাছে ধরতে হয়, এবং 3rd আইয়ের কাছে ধরে আমাদের কিছু মন্ত্র জপ করতে হয়, আর কিছু বৌদ্ধিক মন্ত্র চারিপাশে জপ হতে থাকে। যদি লাক ভালো থাকে ওই কাঁচটা আত্মাকে আকর্ষণ করবে, কাঁচটা যদি না ভাঙে তুমি জানবে ওর মধ্যে ও আটকা পড়ে গেল। মানে জিনিসটা ঠিক কিরম করে বোঝাবো, একটা হাতুড়ির মতো এইরম সরু, আর 2 পাশে এরম বড় বড় গ্লোভ মতো থাকে, এই গ্লোভের চারিদিকে ছোট 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 আয়না মতো থাকে, আমাদের ওটা 3rd আইয়ের কাছে ধরতে হয়। ওই কাঁচের মধ্যে যদি আটকা পড়ে গেল তাহলে ঠিক আছে, এবার ওইটাকে নিয়ে আমরা আলাদা রিচুয়াল করব। যদি কাঁচ পুরো ভেঙে যায় তাহলে ডিক্লেয়ার করে দাও, ফুল বলে দিতে হবে যে এ বাঁচবে না। ওটা একটা চূড়ান্ত শক্তিশালী জিনিস। আমরা বললাম এটা যখন লাস্ট একটা কাজ, তার আগে আমরা আর একটা কাজ করব। কি করব, যে প্রেত আত্মা এসছে তাকে পাঠাতে হবে, তাকে আগে পাঠাতে হবে, তার আত্মাটাকে আগে মুক্ত করতে হবে, কারণ সে বিভৎসভাবে মারা গেছে। এরা আর কি করেছে না করেছে আমি জানি না। আমরা আমাদের টিম তৈরি করলাম যে আমরা কল করব, মিডিয়ামশিপ করে ওনার সঙ্গে জানবো বিষয়টা কি আছে। এবার দেখো আমরা জানি যে এটা একটা ইভিল সোল, দুষ্ট আত্মা, একে নিয়ে কাজ করা মানে নেক্সট যে কোনো সময় একটা খুব বাজে ঘটনাও ঘটে যেতে পারে। তবুও রিস্ক নেওয়ার দরকার ছিল, নিতে হলো। যথারীতি ঈশ্বরের আশীর্বাদে আমরা ডাকতে সমর্থ হয়েছিলাম। ভীষণ জেদি সোল ছিল, ভীষণ জেদি, মেয়েটাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক আমরা আসল ব্যাপারটা জানতে সমর্থ হই, যে ওকে ডাকা হয়েছে আর মাঝপথে ওরা ছেড়ে চলে গেছে জিনিসটা। আর কিছু জিনিস নর্মাল যেটা প্ল্যানচেট করতে লাগে না, সেই জিনিসগুলো মিক্স, যখন কোনো আত্মা আসতে চাইছে না, এটা তার ফ্রি উইল যে আমি যাবো না, তারপরেও তুমি বিভিন্ন রিচুয়াল করে তাকে বাধ্য করছো আসতে, ব্লাড দিয়ে অ্যাট্রাক্ট করছো, এইসব জঘন্য কাজ করেছে। এরপরে আরও তাকে কিছু এমন প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নের উত্তর সে দিতে চায়নি, তাকে রাগানো হয়েছে।
তারপরেও তো অনেক, তোমাকে তো বললাম যে ঘরটা এতদিন ধরে নোংরা ছিল, মুখ হেনা তেনা। তো ও জেদ চেপে গেছে যে মেয়েটার শরীরের মধ্যে ও ঢুকেছে, একেও ছাড়বে না। তো যাই হোক, তাকে অনেক করে আমরা যতটা আমাদের পক্ষে সম্ভব, যা প্রচুর প্রচুর কষ্ট করতে হয়েছে অরিত্র, মানে আমরা যতটা দূর করা যায়, আমাদের যা শিক্ষা বিদ্যা যা কিছু আছে আমরা পুরো লাগিয়ে দিয়েছি। দিয়ে বলতে পারো সব কিছু এখানে এক্সপ্লেন করার মতো নয়, আমি করতেও পারবো না। ওকে একটা ওর যে জায়গা, সেই জাহান্নামে পাঠানোর ব্যবস্থা আমরা করেছি। কে এসেছিল সেটা কি তুমি জানতে হ্যাঁ, পেরেছো? ওই বাড়িরই ছেলের আত্মা ছিল, যে ছেলেটি আচ্ছা। প্রথম মারা যায়। এটাই তো আমি বললাম যে ওই ফার্স্ট অফ অল এসেছিল, এবং ওই আত্মা স্বীকারও করে যে ও কিছু জাদুবিদ্যা হ্যানা ত্যানা ডেমোলজি অমুক তমুক করতো। সেই ভুল কিছু কাজের জন্যই ওর মৃত্যুটা হয়েছিল। ওকে। ওরও মৃত্যু হয় একটা আত্মার হাতে, এবং ওর সোল ওখানে ট্র্যাপ ছিল। একটা সোল যখন ট্র্যাপ থাকে এবং যখন সে মরে যায়, সে তোমার কেউ না। এক্স্যাক্টলি। সে তার নিজের বোনকে মেরেছে, নিজের মাকে মেরেছে ও পজেস করে, সেটা স্বীকারও করেছে। নেক্সট টার্গেট বাবা ছিল, বাবা বাইরে থাকতো, পারেনি। এতদিন পর একটা শিকার পেয়েছে, সেম ফিল্ডে পেয়েছে, এও ডেমোনোলজি করে। কিন্তু সেই দিন যদি মেয়েটা নিজে মিডিয়াম হয়ে যেত, তো ওকে অনেক আগে শেষ করে দিত। এই আমার ক্লায়েন্ট বললে তাও বেঁচে ছিল। ঠিক আছে, তো এই ছিল এন্টার ঘটনা। তা এখন একদম ভালো আছে, ওই আত্মাটাকে আমরা পাঠাতে পেরেছি, মুক্ত করতে পেরেছি। মেয়েটি এখন অনেক ভালো আছে। সুলেমানি হাকিকের একটি মালা আমরা দিয়েছি, নৃসিংহদেবের নাম জপ করতে বলা হয়েছে, হনুমান চালিসা রোজ পড়ছে। এবং আমরা যেটা বলেছিলাম, এই ঘরটা ছেড়ে দাও। রিসেন্টলি ওরা এই ফ্ল্যাট ছেড়ে দিল্লিতে শিফট হয়ে গেছে। দিল্লিতে? খুব খুব রিসেন্ট। হ্যাঁ, আচ্ছা। ওরা এখন বর্তমানে দিল্লিতেই রয়েছে, স্বামী স্ত্রী। আমাকে একটা কথা বলো, হুম ওরা যে ওই ঘরটাতে গেছিল এবং সেখানে ব্লাড দিয়ে ইনভোকেশন করেছে, বা যেই স্পিরিটই ছিল না কেন, তাকে কোথাও না কোথাও অ্যাট্রাক্ট করানো হয়েছে ফোর্সফুলি। ঠিক আছে, সে তো একদম। প্রথমে আসতে চাই। হুম, ওকে, তো আমি এটা কখনোই বলবো না যে ওরা প্ল্যানচেট করে ডেকেছে, না, ঠিক আছে। তো আমি যদি আজকে কারোর ঘরে গিয়ে তাকে উত্ত্যক্ত করি, সে আমার লাইফে এসে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হ্যাঁ। করবেই। আর এই ঘটনাটা যতটা না ভয় পাওয়ানোর একটা ঘটনা, যতটা না শুনে ভয় লাগবে, তার থেকে অনেক বেশি শিক্ষণীয়, যে সব কিছু নিয়ে ছেলে খেলা করা উচিত। হ্যাঁ, একদমই তাই। রাইট। কারণ ঠিক আছে, কেউ ডেমোনোলজি স্টাডি করছে, কেউ তন্ত্র নিয়ে পড়াশোনা করছে, বাট এইগুলো এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করার জিনিস নয়। আজকে আমার কৌতূহলের বসে আমি কোনো কিছু করতে পারি না যদি না আমার সেই জিনিসটা নিয়ে প্রপার স্টাডি থাকে, প্রপার পড়াশোনা থাকে। একদম একদম ঠিক কথা। কারণ প্রত্যেকটা জিনিসের প্রোজ অ্যান্ড কনস দুটো সাইডই হয়। তো যেটা আমার তোমার কাছে জিজ্ঞেস করার সেটা হচ্ছে, প্ল্যানচেট যে সাবজেক্টটা, এর আগেও কিছুদিন আগে, যেটা আমি তোমায় শুরুতেই বললাম এপিসোডের শুরুতে, যে একটা এপিসোড আমরা রিলিজ করেছি, সেখানে কী হয়েছে, একটা ছেলে ছিল যিনি গৌরব তিওয়ারি মারা যাওয়ার পর ওনার প্ল্যানচেট করতে চেয়েছিলেন যে উনি কীভাবে মারা গেছেন সেটা জানার জন্য, এবং তারা খুবই বাচ্চা ছেলে। ও কিন্তু অদ্ভুতভাবে সেই ছেলেগুলো এমনভাবে মারা যায় যেভাবে গৌরব তিওয়ারি মারা গেছিলেন। ঠিক আছে। আচ্ছা, তোমার লাস্ট এপিসোডের কথা বলছো কি? হ্যাঁ, মানে লাস্টের আগের এপিসোডটা। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। শুনেছি। হ্যাঁ, তো আমার কিউরিওসিটিটা ভীষণ, যে সত্যি কি প্ল্যানচেটের মাধ্যমে আত্মা আসে, না পুরোটাই সাইকোলজিক্যালি আমরা এমন কোনো ড্রাইভের মধ্যে চলে যাই যেখানে আমাদের লাইফটা নেগেটিভিটির মধ্যে ঢুকে যায়? আচ্ছা, দেখো, একটা কথা বলছি যে অ্যাকচুয়ালি প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে যদি আমি কথা বলি, প্যারাসাইকোলজি তো সাইকোলজিরই একটি শাখা। যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে প্যারাসাইকোলজি কিন্তু সাইকোলজিরই একটি পার্ট, এবং সেখানে আমাদের চোখে যা আমরা দেখছি সেই ঘটনা নিয়ে বিজ্ঞান, পিওর সায়েন্স যেমন আলোচনা করে, সাইকোলজি বা প্যারাসাইকোলজি কিন্তু তার ঊর্ধ্বে গিয়ে অতীন্দ্রিয় জগৎ নিয়ে কথা বলে। অর্থাৎ যাকে আমরা ছুঁতে পারি না, যেটাকে আমরা দেখতে পাই না, অনলি ফিল করতে পারি, সেই অ্যাসপেক্ট নিয়েও কিন্তু প্যারাসাইকোলজি আলোচনা করে। অর্থাৎ পিওর সায়েন্স নিয়ে যদি তুমি দেখো, তাহলে প্ল্যানচেটকেও যে সেভাবে ওনারা গুরুত্ব দিয়েছেন তা কিন্তু নয়।
আসলে প্ল্যানচেটটা কি? প্ল্যানচেট তো আজকে 1800 তোমার ধরো 53 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম যুদ্ধের পর প্রিয়জন যারা হারিয়েছিলেন তারা তাদের প্রিয়জনের সাথে কানেক্ট করার জন্য একটা জাদুবিদ্যার আশ্রয় নিয়ে শুরু Correct. করেন এবং পরবর্তীকালে গিয়ে আমেরিকাতে গিয়ে এটা খুব জনপ্রিয় হয়েছিল 19 শতকের শেষের দিকে, এবং তারপরে এটা উত্তরসূরিরা আবার আমাদের সামনে এনে দিয়েছে। হুম এটা তো আমাদের কালচার নয়, তাই না? এটা প্রুভড, বাট আমি যদি পিওর সায়েন্সের অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এটাকে মান্যতা অনেকে দেয় না, হুম বলে না যে এরকম, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, আমরা হ্যালিউসিনেট করি, পিওর সায়েন্স বলে আমরা হ্যালিউসিনেট করি, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। কিন্তু প্যারাসাইকোলজি বলে হ্যাঁ এটা হয়। ইনফ্যাক্ট ঠাকুরবাড়ির প্রেত চর্চা বলে একটা বই হ্যাঁ। আছে যেখানে এটাও ক্লেম করা হয়েছে যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যানচেট Planchet করতেন এসছে, এবং হ্যাঁ, তিনি যে প্ল্যানচেট করতেন ওনার প্ল্যানচেট উনি বন্ধ করে দেন কারণ যিনি মিডিয়াম হতেন তিনি মারা গেছিলেন। মারা গিয়েছিলেন, একদম একদম তো ঠিক কথা। এরকম অনেক তথ্যই তো আমরা পাই। আমাকে একটা কথা বলো যে এই যে যেটা হলো যে ওরা যাকে কল করেছিল সে আসেনি, তার বদলে অন্য কেউ চলে এসেছিল, এখানেও আবার একটা কনসিকোয়েন্স চলে আসছে যে ওরা যেই জায়গাটায় বসে কাজটা করছিল সেটা তারই ঘর ছিল যিনি মারা গেছিলেন। হ্যাঁ, একদম। ওকে, তো এক্ষেত্রে কি সবসময় এটা প্রযোজ্য যে প্ল্যানচেটের সময় কোনো ভুল আত্মা, মানে আমরা যাকে ডাকছি সে আসছে না, তার বদলে অন্য কেউ চলে আসছে? দেখো, প্ল্যানচেট বলো বা ডেমোনলজি, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেক কিছুর একটা পার্টিকুলার কিছু নিয়ম থাকে। আচ্ছা, যদি সেই নিয়মগুলো ঠিক করে মানা হয়, অন্তত যখন তুমি কোনো সোলকে ডাকছো তোমার ইন্টেন্স কি আছে, কতটা ইন্টেন্সিটি নিয়ে তুমি ডাকছো, প্রোনাউন্সিয়েশন, কাকে ডাকছো, তার নামের উচ্চারণ, এগুলো এবং আরও অনেক অ্যাসপেক্ট থাকে, সেগুলো মেনটেন করলে হয়তো সঠিক আত্মা অনেক সময় এসেও যায়। কিন্তু দেখা যায় স্তরে অনেকগুলো স্তর থাকে, তো আমরা যাকে ডাকছি তারা হয়তো পার্টিকুলার একটা স্তরে রয়েছে। কি হয়, যখন খুব গভীর মনোযোগ দিয়ে প্ল্যানচেটের মাধ্যমে আমরা কল করি কাউকে, ওই যে বললাম না গভীরতা, কি গভীরতার মাধ্যমে, আরতির মাধ্যমে পোর্টাল ওপেন হয়ে যায়। আচ্ছা, এবার পোর্টাল যখনই ওপেন হচ্ছে তখন কিন্তু সেট করে ভাই কাছে যে আছে সে আসতে পারে, সে দুষ্ট আত্মাই হোক না কেন আসতে পারে। এবং তখন যখন সে প্রথম চলে এলো তুমি তো তার সাথেই কানেক্ট করবে, পরে আর সঠিক আত্মা আসলেই বাকি, এইভাবে ভুল আত্মা চলে আসতেই পারে। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এই যে প্ল্যানচেট, এই যে প্রসেসটা করার জন্য কোনো কি স্পেসিফিক টাইম প্রসিডিওর রয়েছে? মানে কোনো স্পেসিফিক দিন, কোনো স্পেসিফিক টাইম, মানে দিনের একটা পার্টিকুলার টাইমে করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা রয়েছে? দেখো, পার্টিকুলার কোনো দিন তো আমি বলবো না, হ্যাঁ যদি অমাবস্যা থাকে সেক্ষেত্রে, মানে দেখো যখন পোর্টালটা খোলার পসিবিলিটিস অনেক বেশি থাকে, কোনো মিরর টাইম হয়ে গেল, যেমন রাত্রি 12:21 মিরর টাইম, তো এই যে টাইমিংগুলো 10:10, এই যে টাইম ইভিল টাইম 3:15, এই টাইমগুলোতে যদি তুমি সেই আত্মাকে কল করো, বা দুপুরেও হয় 3:12, 12:12, এই সময়গুলো যদি আত্মাকে কল করা যায় তাহলে তারা অনেক বেশি সাড়া দেয়। বা আয়না বা এক বাটি জল নিয়ে যদি তুমি ডাকতে পারো তারা অনেক তাড়াতাড়ি সাড়া দেয়। এখানে ধরো আমরা 4 জন রয়েছি, ঠিক আছে, তো আমাদের মধ্যে কি 4 জনই প্ল্যানচেট করতে পারে, নাকি তার জন্য স্পেসিফিক কোনো মানুষ থাকে যাদের এনার্জি সেই স্পেসিফিক কাজের জন্য অ্যালাইনড হতে হয়? একদম একদম, দেখো আর একটু আগেই বলেছি এগুলো কোনো ছেলে খেলা নয়, একদমই নয়। এক্ষেত্রে এমন একজনকে লাগে, কতটা ইন্টেন্সিটি থাকলে, তার কতটা গভীরতা থাকলে ডাকার, কতটা প্যাশন নিয়ে ডাকলে কতগুলো স্তর ভেদ করে একটা আত্মা আসে, আত্মার আসতে কষ্ট হয়, যার জন্য বিনা কারণে খেলার ছলে ডাকলে অনেক আত্মা কিন্তু রেগেও যায়, ভালো আত্মাও খারাপ বিহেভ করে। তো দেখো, একটা যোগ্য ব্যক্তি, ট্রেন্ড ব্যক্তি যদি না হয়, যার হয়তো সেই ক্ষমতাটা আছে যে সে নিজের ভিতরে নিজে থেকেও আরও একটা সোলকে নিজের মধ্যে আনতে পারছে, সেই ক্ষমতা, সাইকিক এবিলিটি, সেই ক্ষমতা, সেই রকম অরা যদি কারোর থাকে, একমাত্র সেই ব্যক্তি মিডিয়ামশিপ করতে পারে।
এর জায়গায় অন্য কোনো ব্যক্তি হয়ে গেলে, যেমন আমার ক্লায়েন্টের ক্ষেত্রে ইজিলি পজেসড হয়ে যেতে পারে, কারণ তার সেই ক্ষমতা নেই, উইল ফোর্স পাওয়ার নেই। যারা আমরা যখন মিডিয়ামশিপ করি, যে মেয়েটি করে, আমরা তাদেরকে বলে দিই, দেখো তোমার মধ্যে একজন আসবে ঠিক কথাই, কিন্তু তোমার কমান্ডিং পাওয়ার তোমাকে রাখতে হবে। ভিতরে তোমার যে সাবকনসিয়াস মাইন্ড, সে যেন কমান্ড করে গুড বাই। আচ্ছা। তো সেই জায়গাটা সবার থাকে না। হুম। আমরা দেখে শুনে পার্টিকুলার কিছু মানুষকে আমরা চুজ করি। 100 জনের মধ্যে হয়তো একজনের সেই পাওয়ার থাকতে পারে। প্ল্যানচেট কখনোই মিডিয়ামশিপ বা প্ল্যানচেট সকলের জন্য নয়, একদমই নয়। প্ল্যানচেট করার সময় কোন ভুলগুলো মানুষ বেশিরভাগ সময় করে থাকে, মানে যেগুলো করা উচিত নয়? প্ল্যানচেট করার সময় প্রথমতই তো বলবো, অনেকে মনে করে একটা ওই মোটামুটি ত্রিকোণে একটা বোর্ড নিয়ে বসে গেলাম, প্ল্যানচেট হয়ে যাবে। ভুল মারাত্মক এটা হয় যে সাদা ক্যান্ডেল নিয়ে অনেকে বসে। ব্ল্যাক ক্যান্ডেল হলে ভালো হয়। কেন? কারণ ব্ল্যাক ডার্ক এনার্জিকে ইনভাইট করে, তুমিও জানো সেটা। ডিমড আলো হতে হবে, রাতের বেলা হতে হবে। অনেকে কী করে, হাসি ঠাট্টা করে, যেমন আমার ক্লায়েন্টের হাজবেন্ড করছিল, ভীষণ হাসি ঠাট্টা করে, যে দূর এসব আবার হয় নাকি। তার মানে তুমি একটা এনার্জিকে তার থাকা নিয়ে, তার অস্তিত্ব নিয়ে তুমি তাচ্ছিল্য করছো, তখন সে প্রমাণ করতেই চাইবে। এই যে এখন আমরা বসে আছি, তুমি কি জানো আমাদের চারপাশে কত নেগেটিভ এনার্জি আছে? আমরা সুরক্ষিত কেবল আমাদের অরার পাওয়ারের জন্য, ঠিক আছে? তো এইরকমই। আর তুমি তো সেখানে একটা ভৌতিক পরিবেশই সৃষ্টি করে ফেলছো। সেখানে হাসাহাসি অনেকে করে, অনেকে কি করে, প্ল্যানচেট তো করছে, গুড বাই জানায় না, শেষ করা প্রয়োজন মনে করে না। তারপরে তাকে যাতা প্রশ্ন জিজ্ঞেস করে, তার মৃত্যু সংক্রান্ত প্রশ্ন, আপনি কি করে মরেছিলেন, মরার পরে কি হবে, হ্যাঁ, এই সমস্ত উল্টো পাল্টা প্রশ্ন তাকে জিজ্ঞেস করে। অন্ধের মতো বিশ্বাস করা কোনো আত্মাকে, কারণ হতেই পারে আত্মা কিন্তু আমাদের নিয়ে খেলে, আমাদের যে কনসাস মাইন্ড তাকে নিয়ে খেলা করে। তো অন্ধের মতো অনেকে বিশ্বাস করে, তার কথা ফলো করে হয়তো ব্যারিয়ার ভেঙে উঠে যায়। আর একটা জিনিস, যখন প্রার্থনা করছো তার মাঝখানে বিষয়টা কমপ্লিট হওয়ার আগে উঠে যেতে নেই, একদম না। আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম তোমাকে, যে ইনকমপ্লিট প্রসেস অফ প্ল্যানচেট কি কি ক্ষতি করতে পারে আমাদের? ইনকমপ্লিট প্রসেস অফ প্ল্যানচেট মানে তুমি কমপ্লিট না করেই উঠে যাচ্ছ। সব থেকে বড় ক্ষতি হতে পারে যে আত্মাটাকে তুমি ডাকলে এতক্ষণ ধরে, মেবি তুমি কনফার্মেশনও পাওনি যে সে এসছে কিনা, কিন্তু তুমি চট করে উঠে চলে যাচ্ছ। ততক্ষণে তার এন্ট্রি হয়তো হয়ে গেছে, সে তো চলে এলো, তার তো ইগো হার্ট করবে, আমাকে এতক্ষণ ডাকলো, কিছু জিজ্ঞেস করলো না, ছেলেখেলা হচ্ছে, রাগ তো করবে। তার থেকে বড় কথা হচ্ছে যে সে যখন থেকে গেল, সে যদি কোনো দুষ্ট আত্মা হয়, তাহলে সে যে কোন ওই রুমে বদ্ধ হয়ে গেল, সে কিন্তু আর ফিরলো না। যদি তার ফেরার ইন্টেন্স থাকে তো ভালো কথা, তবুও যখন তুমি কাউকে দেখো, তোমার বাড়িতে যদি কোনো গেস্টও আসে, তুমি তাকে যেমন ইনভাইট করছো, যাওয়ার সময় শি অফ করাটাও তো আমাদের কর্তব্য। ঠিক তেমনই আত্মাটাকে বলতে হয় গুড বাই, কিন্তু মাঝপথে ছেড়ে দিলে কি একটা নিয়মিত আতখাপ ছাড়া হয়ে গেল, তখন সেই সোলও অনেক সময় ট্র্যাপড হয়ে যায়, তারও তো অনেক কিছু ইচ্ছা থাকে, সে ট্র্যাপ হয়ে যায়। তখনই সে একে তাকে পজেস করার চেষ্টা করে, বা যারা হয়তো ওই প্ল্যানচেট করছিল তাদের মধ্যে যে কোনো একজনকেই সে পজেস করে ফেলে। আমরা দেখেছি এই এত এপিসোড করা এবং বহু মানুষের এক্সপিরিয়েন্সের শোনার পর এটা তো বুঝতে পারি যে যদি আমাদের লাইফে কোনো স্পিরিট অ্যাটাচড হয়ে যায়, সেটা ইনিশিয়াল স্টেজে কখনোই বোঝা যায় না। আস্তে আস্তে যতক্ষণ না আমাদের লাইফ হ্যাম্পার হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সে আমাদের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করা শুরু করছে। তো প্ল্যানচেটের সময় যদি কোনোভাবে স্পিরিট অ্যাটাচমেন্ট হয়ে যায় কারোর সাথে, সেটা বোঝার কি কোনো রকম সিগনিফিকেন্স রয়েছে? হ্যাঁ আছে। এক্ষেত্রে যেমন আমার ক্লায়েন্টের হয়েছিল, কাঁপুনি হবে, একটা খিচুনি মতো হতে পারে, আচ্ছা, সেন্সলেস হয়ে যেতে পারে। এছাড়া হঠাৎ করে হয়তো তার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেল, গলার ভয়েস চেঞ্জ হয়ে যাবে, এমন ভাষা যে ভাষা সে কোনোদিন হয়তো শোনেইনি, সেইরকম ভাষায় সে কথা বলতে লেগে গেল। এই ধরনের জিনিসগুলো যখন হবে, তখন বুঝে নাও কিছু গন্ডগোল হয়েছে। দেখো তুমি একটা কথা নিজেও জানো যে
স্পিরিট বা আত্মা, সোল ফ্রি উইল কাজ করে, ফ্রি উইলের ওপরেই ডিপেন্ড করে কাজ করে, যেটা চাইবে সেটাই করবে। তো প্ল্যানচেটে ডাকা কোনো স্পিরিট যদি নিজে থেকে যেতে না চায় সেক্ষেত্রে কি করতে হবে? এবার তুমি গুড বাই জানিয়ে দিয়েছো, হুম সে যেতে চাইছে না, হুম তখন তুমি ওই যে বোর্ডটি, প্ল্যানচেটের যে বোর্ড, সেটাকে সরিয়ে ফেলতে হবে, আচ্ছা নাহলে ঢেকে দিতে হবে, বারবার প্রেশার দিয়ে গো ব্যাক, গুড বাই, এই সমস্তগুলো বলতে হবে। ক্লিনজিং করো, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ধূপের বা সেজ লিপ দিয়ে ধুনো দাও, জল দিয়ে হাত মুখ ধুয়ে ফেলো নিজেদের, এবং সঙ্গে সঙ্গে ওই জায়গা পরিষ্কার করে ফেলে পরিত্যাগ করো। আচ্ছা গ্লাস থাকে না, যে গ্লাসের উপরে আমরা আঙুল দিয়ে বোর্ডের উপরে করি, সেই গ্লাসটা সরিয়ে ফেলতে হয়, তাহলে আত্মার কানেকশন কেটে যায়। ক্লিনজিং প্রসেস করতে হবে। ইউনিভার্স থেকে এটা বলা আছে, যদি আত্মা এখানে ফেসেও গেল, থেকেও গেল, তো কাউকে ও পজেস্ট করবে না। এই জিনিসগুলো করতে হবে। আচ্ছা, তো যেটা আমার সব থেকে বেশি কনফিউজিং লাগে সেটা হচ্ছে আমরা যখন ধরো কারোর বাড়িতে মৃত্যু হয় বা কেউ মারা যায় কোনো অসৌজ বাড়িতে, ঠিক আছে, আমাদেরকে বলে শ্মশান থেকে এসে আগুন ছুতে, যাতে যেই স্পিরিটটা আসছে, কারণ স্পিরিট তো তোমার হচ্ছে যেই সোল তার নিজের বডিকে পুড়তে দেখার পর তো সেই শ্মশান থেকে আবার ফেরত আসে নিজের বাড়িতে, যাতে সে চৌকাট না ক্রস করতে পারে, তার জন্য তোমার হচ্ছে ওই আগুন ছুতে বলে। ওকে, তো এক্ষেত্রে আমার যদি স্পিরিট কলিং করারই হয়, যে মিডিয়াম সে তো একা করলেই পারে, বাট এক্ষেত্রে আমি দেখছি এখানে আগুনেরও ব্যবহার হচ্ছে, এখানে একের অধিক মানুষের ব্যবহারও হচ্ছে, এটার কনজাংশনটা আমি বুঝতে পারছি না। দেখো, এই যে ব্যাপারটা হচ্ছে যে একা কেন করা যায় না, বা মোমবাতি বা আগুনের ব্যবহারটা কিভাবে হয়, এবার এক্ষেত্রে এটা বলতে গেলে আমি একটু বলছি কিছু জিনিস। নেক্রোম্যান্সিয়া বলে একটি বিদ্যা, জাদুবিদ্যা ছিল প্রাচীন মেসোপটেমিয়া, মিশর, রোম, এইসব জায়গায়। মৃত ব্যক্তি মানে নেক্রস মানে মৃত, এবং মেনশিয়া এটা হচ্ছে ভবিষ্যৎবাণী। আচ্ছা, মৃত ব্যক্তিদের দ্বারা বা তার আত্মার দ্বারা ভবিষ্যৎবাণী করানোর জন্য ব্ল্যাক ম্যাজিক বা বলতে পারো কালো বিদ্যা বা কালো জাদু, যেটাকে আমরা নেক্রোম্যান্সিয়া বলি গ্রিক ভাষায়, সেটার ইউজ করা হতো। সেই সময় আগুনের ব্যবহারটা কেন, ওইখান থেকে রিচুয়ালটা স্টার্ট হয়। আচ্ছা, প্রথমত হচ্ছে, হ্যাঁ, কেন করা যাবে না একা? যে ব্যক্তিটি এই বিদ্যায় নিজের অরাকে গার্ড করা বা নিজেকে যথাযথ প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা রাখেন, তিনি একা কোনো আত্মাকে বা আত্মাকে কল করতেই পারেন। কিন্তু যখন তুমি প্ল্যানচেট করছো, 3টে কর্নার থাকে দেখবে, এবং সকলের তো সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার অতটা থাকে না। যত, ওই যে বললাম, যত গভীরতার সাথে তুমি একটা সোলকে কল করতে পারবে, তত তাড়াতাড়ি সে আসবে। আচ্ছা, তো এই জন্য 3 জন বা 4 জন, যদি অড নাম্বার মানুষ বসে তাহলে সেক্ষেত্রে আরও ভালো হয়। তো ওই জন্য একাধিক ব্যক্তি হলে ভালো হয়, কারণ যদি একজন ব্যক্তি হয়, তাকে যে কোনোভাবে সোল বিভ্রান্ত করতে পারে যদি দুষ্ট আত্মা আসে, এবং সে একা পেলে, তাকে একা পেয়ে কোনো ক্ষতি সে সহজেই করে নিতে পারে পজেস্ট করে। কিন্তু যখন একাধিক ব্যক্তি, তখন মিডিয়ানশিপ যে ব্যক্তিটির ওপরে হচ্ছে, বাকিরা নজর রাখতে পারে, প্রশ্ন করতে পারে। তো এটা একটা কনসেপ্ট যার জন্য একাধিক মানুষ লাগে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি বলছো আগুনের ব্যবহারটা কেন, কেননা সত্যি কথা, মরা পুড়িয়ে এসে আমরা আগুন ছুঁই শুদ্ধিকরণের জন্য, সেখানে আগুন কেন ব্যবহার হচ্ছে প্ল্যানচেটের মতো জায়গায়? দেখো, আত্মাদের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটা বিষয় আছে, আমরা জানি। তো সেক্ষেত্রে কি হয়, আত্মা এসে নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য লাইট ফাইট ফ্লিকার করে, কখনো কখনো বন্ধও করে দেয়। প্ল্যানচেটের ক্ষেত্রে যেমন আমরা শুভ শক্তিকে ডাকার জন্য আমরা প্রদীপ, ঘিয়ের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ ইত্যাদি তো আমরা দিই, ধূপ বাতি দিয়ে ডাকি। আহ্বান করার জন্য এটা একটা কায়দা। আচ্ছা, আচ্ছা, যে তোমাকে অগ্নি, একটা মোমবাতি হলেও তাকে জ্বালিয়ে তার রাস্তা দেখানো, তার যে পোর্টাল ওপেন হচ্ছে সেখানে আলোকপাত করা, যে হ্যাঁ তুমি এসো, আমি বাতি জ্বালিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। এটা ডাকার একটা প্রসিডিওর, যার দ্বারা সে আসবে। এবং একটা মৃদু আলো থাকা,
যার মধ্যে সম্পূর্ণ ডার্কনেসের মধ্যে হালকা একটা মৃদু আলো থাকা, সেটা একটা আমাদের বলতে পারো সাবধানতা বা একটা ব্যারিয়ারেরও কিন্তু কাজ করে, একটা মিনিমাম দূরত্বের কাজ করে সেই অশরীরী এবং আমাদের মধ্যে। তাই এটা যেমন আগমনের জন্য তেমনই কিন্তু নিজেদের সাবধানতার জন্য আমরা ইউজ করে থাকি। আমরা সবসময় একটা কথা শুনি, বা যদি আমরা প্ল্যানচেট রিলেটেড কোনো ঘটনা শুনি সেক্ষেত্রে জানতে পারি যে প্ল্যানচেটের সময় নাকি পোর্টাল ওপেন হয়ে যায়। এই পোর্টাল ওপেন হওয়াটাকে একটু এক্সপ্লেন করো। দেখো, আমরা এখন বিভিন্ন ওয়েবসাইটে পোর্টাল কথাটা শুনি। অ্যাকচুয়ালি ওয়েবসাইট মানে একটা অ্যাক্সেস পয়েন্ট, এটা আর কিছু না। একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট পরিস্থিতিতে, যেমন ধরো খুব পুরনো বাড়ি, পরিত্যক্ত বাড়ি, তার কোনো আয়না বা নিজের ঘরের আয়নাও হতে পারে, বা খুব পুরনো বাড়ির কোনো জানলা, সেটাও পোর্টাল হতে পারে, আয়নাও পোর্টাল হতে পারে। বা তুমি যখন খুব গভীরতা নিয়ে কাউকে ডাকছো তখনও পোর্টাল ওপেন হতে পারে। তো এই পোর্টালটা আর কিছু না, পোর্টালটা হচ্ছে যেখান থেকে সেই স্পিরিটটি ঢুকতে পারে, সেই একটা গেট, সেটাকে আমরা বলি পোর্টাল। এটা কি যে কেউ খুলে দিতে পারে? যে কেউ খুলে দিতে পারে না। বেসিক্যালি ধরো কোনো একটা প্লেসই খুব হন্টেড, সেখানে খুব ইজিলি অ্যাক্সেস হয়ে যায়। বা মধ্যরাতে, ওই যে বললাম মিরর টাইম থাকে একটা 12:21, হ্যাঁ, ওই সময় তুমি আয়নায় দেখছো, তুমি কিছু করার চেষ্টা করছো, কাউকে কল করছো, পোর্টাল ওপেন হতে পারে। সেলফ হিপনোটিজম হতে পারে, অন্য কারো নাম নিয়ে করলে সেখানে হিপনোটিজম হয়। তো এইটা বেসিক্যালি ওই সময় আত্মারা কি করে, ওই আয়নার মধ্যে বা জলের মধ্যে নিজেদের রিফ্লেকশন দেখে, আচ্ছা, অথবা সেই ভেতর থেকে সেই জগৎটাকে দেখতে পায়। সেই জগতের মধ্যে লিকুইড, ওরা তো অ্যাকচুয়ালি মোবাইল এনার্জি, কোনো তো ওদের আকার মানে নেই, সলিড নয় তো না, প্রবেশ করে যায়। ওকে। ওই প্রবেশ দ্বারটাকেই আমরা বলি পোর্টাল, যেটা একটা তাদের জগৎ আর আমাদের জগতের মধ্যে যাওয়া আসার রাস্তা তৈরি করে, গেট। আচ্ছা, প্ল্যানচেটের মাধ্যমে কোনো জায়গা, সাপোজ আমি এই জায়গায় বসে যদি আজকে প্ল্যানচেট করি, তাহলে এই জায়গাটার কি পার্মানেন্টলি হন্টেড হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে? না, নট দ্যাট। মাঝে মাঝে তুমি প্ল্যানচেট করছো প্রায়শই, কিন্তু সব কিছু মেনে সুষ্ঠুভাবে সুন্দর নিয়ম মেনে, এবং সোলকে গুড বাই জানাচ্ছ, সোল চলে যাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো হন্টেড হয় না। বাট হ্যাঁ, তুমি কখনো হয়তো সেখানে কোনো সোল রয়ে গেল, তুমি তাকে পাঠাতে ব্যর্থ হলে বা সে যেতে চাইলো না, তাহলে এই প্লেসটাকে সে পার্মানেন্টলি করে দিতে পারেও। প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় ওখানে। তবে এটা আমি বলবো, নর্মালি কখনোই কারোর ঘরের মধ্যে প্ল্যানচেট করা উচিত না, কারণ নেগেটিভ এনার্জি যেখানে আসে সেটা সহজে তারা ছাড়তে চায় না, বা কিছু ছাপ তো রেখে যায়। আমি শুনেছি যে প্ল্যানচেট যখন করা হয় তখন বিভিন্ন রকমের আত্মা যারা প্ল্যানচেট করে তাদেরকে মিস ইন্টারপ্রেট করে, যে আমি যাকে ডাকছি তার বদলে অন্য কেউ এসে সে নিজেকে সে বলে পরিচয় দিচ্ছে। মানে ফর এক্সাম্পল, আমি যদি অরিত্রকে ডাকি তাহলে অন্য কেউ এসে সে নিজেকে অরিত্র বলে পরিচয় দিচ্ছে। এটা কতটা সত্যি এই জিনিসটা? দেখো, আমরা তাহলে বলি কেন সব স্পিরিট বা সব সোলই কি খারাপ হয়? হয় না। যেমন মানুষের মধ্যে খারাপ ভালো থাকে, সোলেদের মধ্যেও থাকে। ইভিল এন্টিটি কেন বলেছি তাহলে আমরা? সবাই কিন্তু ইভিল হয় না, হোলি সোলও হয়। এবার যখন কোনো খারাপ আত্মা আসে, এই জন্যই তো আমরা বলি যে প্ল্যানচেটে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই নেই, কারণ এটা হয়েই থাকে। বহুবার প্রমাণ আছে যে আত্মা এসে তাকে ওই সোল সেজেই, হয়তো সে নয়, তুমি এক্সকে ডেকেছো, চলে এলো ওয়াই, এবং সে বলল আমি এক্স, তুমি এটা করো তাহলে আমি তোমাকে অনেক কিছু দিয়ে যাব, অনেক তথ্য বলে যাব। কিন্তু সে জানে না, সে তার নিজের অজান্তে ওই সোলটার কথা মেনে পরবর্তীকালে তাকে কত বড় অ্যাক্সেস দিয়ে দিচ্ছে তার নিজের জীবনে আসার। এই জন্য হ্যাঁ, সোল অবশ্যই মিথ্যে আচরণ করতে পারে, মিথ্যে বলতে পারে, সব কিছু সম্ভব। প্ল্যানচেটের পর ক্লেনজিং প্রসেস কতটা ইম্পর্ট্যান্ট, আর প্ল্যানচেটে বসার আগে কি প্রসিডিওর ফলো করা উচিত?
প্ল্যানচেটের পরে ক্লিনজিং প্রসেস ইজ লাইক শ্বাস নেওয়া, আচ্ছা, মানে আমি বলতে চাইছি প্রোটেকশন অ্যান্ড ক্লেন্সিং এটা কতটা ইম্পর্টেন্ট? দুটোই বলছি আমি। হুম, ক্লিনজিংটাও তো প্রোটেকশনের জন্যই করছো তুমি। প্ল্যানচেট যখন তুমি শুরু করছো তখন একটা যোগ্য পরিবেশ সৃষ্টি করাটা খুবই ইম্পর্ট্যান্ট। হুম, অর্থাৎ কিছু এমন মানুষ চুজ করো যারা সত্যি বিশ্বাস রাখে। দেখো, বিশ্বাসের অপর নাম হচ্ছে শ্রদ্ধা। যদি শ্রদ্ধা বিশ্বাস থাকে, তুমি যে জিনিসটা নিয়ে কাজ করতে বসছো সেই জিনিসটাকে নিয়ে যদি তোমার বিশ্বাস থাকে, তুমি তাকে যদি ইয়ার্কি করো, খিল্লি করো, বা তোমার বিশ্বাস নেই, অনেকে তো আউট অফ কিউরিয়াসিটিও বসে যায়, তাই না? তো ইন্টেন্সিটি থাকে না সেখানে। আর একটা, যে ভীষণ ভীতু ব্যক্তি তাদের কখনোই প্ল্যানচেটে বসা উচিত নয়। আচ্ছা, তাহলে কি হবে? সাহসী ব্যক্তি দরকার, সবার মন একরকম হবে, মেন্টালিটি একরকম হবে, সেরকম দরকার। আর সবথেকে বড় কথা, তুমি যে ব্যক্তিটিকে ডাকছো তার সঠিক নামের উচ্চারণ, সবার মন যেন একরকম হয় এবং সকলের যেন একদম 100% বিশ্বাস থাকে যে হ্যাঁ, আমরা যেটা করছি সেটা একদম 100% হবেই। এই কটা জিনিস যদি মেনটেন করা যায়, সমস্ত নিয়ম যদি ঠিক করে মানা যায়, তাহলে প্ল্যানচেটটা অবভিয়াসলি এইগুলো করে নিয়ে বসতে হয়। আর রইল কথা ক্লিনজিংয়ের, প্ল্যানচেট হয়ে যাওয়ার পর ওই যে বললাম, যে জামা কাপড় পরে তুমি সঙ্গে সঙ্গে, প্রথমত তো যে ঘরে প্ল্যানচেট হচ্ছে সেটা লবণ দিয়ে পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে। ওকে, বোর্ড তোমাকে সুন্দর করে গুটিয়ে তুলে দিতে হবে, গ্লাস সরিয়ে ফেলতে হবে বোর্ডের উপরে, কখনোই রাখা যাবে না, বোর্ডের উপর থেকে গ্লাস সরিয়ে দিতে হবে এবং ঘরটা লবণ দিয়ে সুন্দর করে মুছে দিতে হবে। এরপরে যেটা করতে হবে, নিজেদেরকে একটু লবণ জলে স্নান করে নিতে হবে। তো এইগুলো, সেজ লিভের একটু যদি স্মোক সবাই নিতে পারে তো খুব ভালো, ওই ঘরের মধ্যে সেজ দিতে হবে। এটা আমি এভরিডে করি। হ্যাঁ, সেজ এটাতে লিফ, খুব ধুনোর মধ্যেই purification লোবান থাকে, হ্যাঁ তার মধ্যে গুঁড়ো করে ওটাকে দিয়ে দেন, আমি লোবানটাকে জ্বালিয়ে হ্যাঁ। পুরো একদম একদম। আর একটু কর্পূর দিলে খুব ভালো হয়, তার সাথে ভীমা কর্পূর, যেটাকে ভীমসেনী কর্পূর, হ্যাঁ, ভীমসেনী কর্পূর একটু দিয়ে দিলে দেখবে ভীষণ সুন্দর ক্লিনজিং হয়। প্যালো স্যান্টো আছে, যাই হোক, এগুলো করে ক্লিনজিংটা খুব করা প্রয়োজন। লাস্ট আমি একটাই কথা জানতে চাই, সেটা হচ্ছে যে দেখো, আমরা গুড এন্টিটি এভিল এন্টিটির কথা শুনেছি, ঠিক আছে? তো আমরা কিভাবে বুঝবো কোন এন্টিটি কতটা ভালো আর কতটা খারাপ? কারণ এভাবে তো জাস্টিফাই করা যায় না যে একটা মানুষ জীবিতকালে ভালো থাকলে সে পরবর্তীকালে গিয়ে ভালোই থাকবে, বা কোনো মানুষ যদি এই জগতে খারাপ থাকে তার সোলটাও খারাপই হবে, ঠিক আছে? তো এটা আমরা কি করে বুঝবো যে কোনটা ভালো আর কোনটা খারাপ? মানে আত্মার মধ্যেই ডিফারেন্সিয়েট করাটা কতটা জাস্টিফাইড? হ্যাঁ, দেখো, প্রথমে যেটা তুমি বললে যে একটা ভালো মানুষ মারা গেলে সে যে জন্মে ভালোই হবে, বা খারাপ মানুষ মরে যাওয়ার পরে যে তার সোল খারাপই হবে, এটা কি প্রযোজ্য? একটা কথা বলি, মানুষ যখন মারা যায় তখন তার সোলটা ক্যারি কি করে? সংস্কার। সংস্কার অর্থাৎ জীবদ্দশায় সে যা যা কিছু করেছে বা মেনেছে সব কিছু চলে যায়, সংস্কারটা থাকে, যার জন্য নেক্সট বার্থও নিতে হয় তাকে। আচ্ছা, তো জীবদ্দশায় যে ব্যক্তি যেরাম হবে তার আত্মা সেরাম মৃত্যুর পরেও থাকবে, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আবার অনেক ক্ষেত্রে মরার সময় তার কীরকম মেন্টালিটি ছিল আচ্ছা, এটার ওপরে ডিপেন্ড করে। ধরো একজন ব্রাহ্মণ খুব পুজো পাঠ করেন, চিরকাল উনি অনেক কিছু করেছেন মানুষের ভালোর জন্য, দারুণ দক্ষ ব্রাহ্মণ, কিন্তু তিনি যখন মারা যায় এবং মৃত্যুকালে যদি সে খুব খারাপ কষ্ট বা কিছু পূরণ হয়নি এমন আশা নিয়ে মরে, সে কিন্তু ব্রহ্মদৈত্য হয়ে যেতে পারে। ওকে, এবং তাকে হারানো নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়, তার কারণ সে তো ভূত ছাড়ানোর পেঁচ সব জানে। তো সেই যখন ভূত হয়ে গেল, তুমি তাকে কি করে ছাড়াবে বলো? ওকে, তো এটা ডিপেন্ড করে যে তার মরার সময় তার কি মানসিক পরিস্থিতি ছিল তার উপরে। আর মৃত্যুর পরে যে কোনো আত্মাকে যদি তুমি রেকগনাইজ করতে চাও, ভালো কি মন্দ, প্রথমেই আমি বলে দিচ্ছি, যদি গুড সোল হয় তাহলে তোমার 3 বার বলাতে সে শুনবে। আর যদি গুড সোল না হয়, তুমি 3 বার কোনো কিছু করতে বলার পরে সে ডিনাই করবে, সে ছল করবে, তাহলে তুমি বুঝবে সে গুড নয়। আর বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি শো করতে শুরু করবে ভয়ঙ্কর রকম, এতেও বোঝা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ পাওয়ার প্যাকড এবং অসাধারণ একটা এপিসোড আজকে হলো, যেখানে আমরা
প্ল্যান শিট নিয়ে এতটা কনস্ট্রাকটিভ একটা ডিসকাশন করলাম। আমার মনে হয় না গল্পওয়ালাতে এর আগে এরকম কোনো এপিসোড এসছে যেখানে প্ল্যান শিট বা সিয়ন্স নিয়ে এত ডিটেলড এলাবোরেশন হয়েছে। কনভারসেশন হয়েছে। আর ঘটনাটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ অফ ক্যামেরাতেও যখন ঘটনাটা আমি তোমার কাছ থেকে শুনেছি, সেক্ষেত্রে তুমিও বলেছো যে এটা শুনতে যতটা না ভয়ানক তার থেকে অনেক বেশি প্যাথেটিক ছিল যখন ঘটনাটা তোমার চোখের সামনে তুমি প্রত্যক্ষদর্শী ছিলে। তো এক্ষেত্রে আমার এই ঘটনাটা নিয়ে কিছুই বলার নেই, শুধু একটাই কথা বলবো, এই ঘটনাগুলো শুনে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে এড়িয়ে গেলে চলবে না। এগুলো থেকে শিখতে হবে, এগুলো থেকে বুঝতে হবে যে কৌতূহল এবং কিউরিওসিটির বশে আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলোর কারণে কিন্তু আমাদের লাইফ অনেক Hell হয়ে বাজেভাবে যায়। হ্যাম্পার হতে পারে। ঠিক কথা। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো আজকে এখানে এসে ঘটনা শেয়ার করে আর এত লেজিট ইনফরমেশন শেয়ার করে? দেখো অরিত্র, তুমি জানো তোমার অনেক সাবস্ক্রাইবার এবং অনেকে তোমাকে ফলো করে, তোমার প্রচুর ফ্যান ফলোয়ার্স আমি জানি, তোমার এপিসোডস অনেকে দেখেন। তো আমি বেসিক্যালি এটাই চাই যে যদি কিছু তাদের মধ্যে অ্যাওয়ারনেস একটু ছড়িয়ে দেওয়া যায়। আমি সত্যি ভিতর থেকে ভীষণ খুশি যদি আজকের এই পডকাস্টটা কেউ শেষ অবধি একদম কন্টিনিউ দেখে লাস্টের এই কনভারসেশনগুলো সে যদি ডিপলি একটু শোনে, আমার মনে হয় জীবনে অনেক কিছুর উত্তর কিন্তু পেয়ে যাবে। তো অ্যাওয়ারনেস অবভিয়াসলি সবার মধ্যে স্প্রেড হবে। আমি চাই যে মানুষ ভুল না করুক। একদমই তাই। এইটুকু যে তোমার চ্যানেলের মারফত আমি মানুষের মধ্যে দিতে পারছি, আমি এটাতে সত্যিই কৃতজ্ঞ। Thank যতবার you so আসি much. মানুষকে কিছু জানাতে পারি, এটাই আমার একদম। শান্তি। থ্যাংক ইউ। আর তুমি এটাও জানো যে আমার প্রচুর অডিয়েন্স বা এরকম অনেক সাবস্ক্রাইবার্স আছে যারা তোমার সাথে কথা বলেছে এবং তুমি তাদেরকে তাদের কনসার্ন অনুযায়ী হেল্পও করছো, ঠিক আছে? তো কোথাও না কোথাও আমারও খুব ভালো লাগে যে থ্রু আউট মাই চ্যানেল আমি মানুষের কোথাও না কোথাও গিয়ে একটু হলেও হেল্প করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভীষণ ভালো লাগলো। খুব ভালো থাকো, নিজের শরীরের যত্ন নাও। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। বাই। থ্যাংক ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজ ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।